আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হঠাৎ করে আচমকা ঘুম ভাঙে আমার। দেখি ঘামে শরীরটা ভিজা। বাইরে বাসার ছোট ছোট বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি করছে। এক প্রকার কৌতূহল নিয়ে বিছানা থেকে উঠলাম দেখার জন্য যে ওরা কেন এমন চেঁচামেচি করছে। আগেই বলে রাখি, আমাদের বাসার শেপটা দক্ষিণ পাশে 2 তলা, উত্তর পাশে 2 তলা, মাঝখানে মেইন গেট ও একটু ফাঁকা জায়গা। উঠানের মতো বড় না হলেও ভালোই ফাঁকা জায়গা। মেইন গেট বরাবর সিঁড়ি উত্তর পাশের 2 তলায় ওঠার জন্য, আর মেইন গেট বরাবর হাতের বাম পাশে স্টিলের খুবই ছোট খাড়া সিঁড়ি আমি যেই রুমে থাকি ওই রুমে ওঠার জন্য, মানে দক্ষিণ পাশের 2য় তলায়। আমাদের বাড়ি খুবই পুরনো, দাদার আমলের, তাই একটু হিজিবিজি। আমার রুমের দক্ষিণ পাশের জানালার নিচে বিল্ডিং এর সাথে লাগোয়া কবরস্থান। তারপর যেই বাসার পারিবারিক কবরস্থান, সেই বাসায় ঢোকার রাস্তা, তারপর আরেকটা কবরস্থান, তারপর আরেক বাসায় ঢোকার রাস্তা, তারপর আরেকটা কবরস্থান। হ্যাঁ, 3টা কবরস্থান পাশাপাশি, সব পারিবারিক কবরস্থান। তো আমি উঠলাম বিছানা থেকে, উঠে আমার রুমের পশ্চিম পাশের দরজাটা খুললাম দেখার জন্য যে পোলাপান কেন চেঁচামেচি করছে। আমি 2 তলায় থাকায় দরজার পরেই আমার চাচাদের 1 তলা ঘর, যার উপরে টিন শেড, আমার দরজা থেকে দেখা যায়। আমি দেখলাম গন্ডারের সাইজের প্রায় ভয়ানক একটা কুইসাপ আমার চাচাদের টিনের উপরে। আর বাসার ছেলেমেয়েরা ওই যে আমাদের সিঁড়ি উত্তর পাশের 2য় তলায় ওইটা দাঁড়িয়ে গুইসাপ যেন দেখে তারা মজা নিচ্ছে। ঠিক কোরবানির গরু ছোট ছেলেমেয়েরা দেখলে যেমন করে, ঠিক তেমন তারা ইচ্ছা টিনের চালের উপর গুইসাপ দেখে মজা নিচ্ছিল। আমার হাত পা কাঁপা শুরু করলো, কারণ আমি পৃথিবীর জিনভূত বলেন যাই বলেন, কোনো কিছু ভয় না পেলেও এই গুইসাপ আর সাপ মারাত্মক রকমের ভয় পাই, জানি না কেন। আমি ওদের চিৎকার করে বলার চেষ্টা করছিলাম ওইখান থেকে সরতে, কারণ সাপের যে জিহ্বা ছিল তা এতটাই বড় ছিল যে সে প্রায় ওই সিঁড়ি পর্যন্ত চলে আসছিল। হঠাৎ গুইসাপটা আমার দিকে তাকায় এবং তেড়ে আসতে থাকে। আমি ভয়ে দরজা লাগিয়ে হাঁপাতে থাকি। তো হঠাৎ দরজায় ধুমধুম বাড়ি দেওয়ার শব্দ। আমার অবস্থা তখন আরো খারাপ। আমি কি করব না ভেবে পেয়ে আমার রুমের মেইন গেট খুলি। দেখি সিঁড়ি দিয়ে উঠে ওই সিঁড়ি বেয়ে 2-3টা গুইসাপের বাচ্চা উপরের দিকে উঠছে। আমি ওই দরজাও লাগিয়ে দিই। আমার ভয়ে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। হঠাৎ মনে হলো দেখি জানালা দিয়ে কাউকে ডাক দেওয়া যায় কিনা। যেহেতু জানালা থেকে মেইন রোড দেখা যায়, আমি সবাইকে রুমে জানালা খোলা রাখতাম, আমরা সবাই। তাই যেই জানালার সামনে গেলাম, দেখলাম জানালা খোলা, কিন্তু জানালার পেছন থেকে একটা হাত জানালা ধরে রেখেছে। আর হাতটা ছিল ঠিক গুইসাপের হাত যেমন হয় তেমন। যদি একটা গুইসাপের ছোট বাচ্চা জানালা ধরে জানালার পেছনের দিকে এভাবে ঝুলে থাকে, ঠিক তেমনি জাস্ট হাতের একটা অংশ জানালার এই সাইড থেকে দেখা যাচ্ছিল। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। ঠিক তখন কেন যেন মনে হয় আমি যদি বিছানায় শুই আমি হয়তো ঘুম থেকে উঠবো, এখনো ঘুমিয়ে আছি, সব স্বপ্নে হচ্ছে, এটা বাস্তবে পসিবল না। আমি তাড়াহুড়া করে কাঁথা মুড়ি দিয়ে যে বিছানায় শোয়ার জন্য যাই আর কাঁথা টান দেই, দেখি কাঁথার নিচে আরেকটা গুইসাপ। ঠিক তখন আমার সত্যি ঘুম ভাঙে। আমি লাফ দিয়ে উঠে দেখি শরীর ঘামে ভিজা, হৃৎপিণ্ড যেন মুখ দিয়ে বের হয়ে যাবে, এত জোরে বুক ধুক করছিল। সাথে সাথে পুরো সুরা পরে নিজেকে ফু দেই, পানি পান করে নিজেকে রিল্যাক্স করি, কারণ আমি স্বপ্নে গত 5-6 দিন যাবৎ দেখছি ঠিক বাবা মারা যাওয়ার পর থেকেই এই গুইসাপগুলোকে। সময়টা 2021 সাল, অগাস্ট মাসের 30 তারিখ, রাত 11:35। হাসপাতালে বসে ঝিমাচ্ছিলাম। হঠাৎ খবর আসে ডক্টর আমাদের ডাক দিয়েছেন, কি যেন একটা ইমার্জেন্সি। আমার বাবার করোনা হয়েছিল। 20-22 দিন যাবৎ ঢাকার একটি হাসপাতালে তিনি ভর্তি। 3 দিন হলো ডক্টর লাইফ সাপোর্টে রেখেছেন। আমার বাবা মুন্সিগঞ্জের একজন খুবই জনপ্রিয় নেতা ছিলেন। তাকে চেনে না মুন্সিগঞ্জে এমন কেউ নেই বললেই চলে। এই সূত্রে অনেকে আমাকে বা আমার বাবাকে এই কয়েকদিনে দেখতে এসেছিলেন। অনেকে বলা করছিল আমার বাবা নাকি আগেই মারা গেছেন, শুধু টাকা খাওয়ার ধান্দায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কারণ গত 7-8 দিন যাবৎ বাবার কোনো প্রকার রেসপন্স ছিল না।
আইসিইউতে যাচ্ছিলাম আর এগুলোই মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে গেলাম আইসিইউর সামনে। ডক্টর ঠিক একটু মন খারাপ চেহারা নিয়ে দাঁড়িয়েছিলেন। আমার সাথে আমার বড় ফুফাতো চাচাতো ভাইরা ছিলেন। তারা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ডক্টর বললেন, আপনার মামার হার্টবিট ঠিক 10 মিনিট আগে বন্ধ হয়ে গিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু হার্টবিট ফেরানো সম্ভব হয়নি। সরি বলে আর কি কি হাসপাতালের নিয়ম কানুন আছে তা বুঝিয়ে দিয়ে তারা চলে গেলেন। আমার বাবা ছিলেন আমাদের বংশের একটি ছাতা। তার ছায়াতলায় সবাই থাকতেন। কারো কোনো বিপদ হলে এই মানুষটাই সাহায্য করতেন। ওনাকে ছাড়া যেন আমরা সবাই অচল হয়ে গেছি। কিছু মুহূর্তের মধ্যেই নেমে পড়ল শোকের ছায়া, কান্নাকাটি পড়ে গেল চারিপাশে। আমার বড় ফুফাতো ভাই আমাকে বললেন ভেতরে গিয়ে দেখে আসতে। আমি ডাক্তারের দেয়া পিপিই ড্রেস পরে, প্রোটেকশন ড্রেস পরে ভেতরে গেলাম। বাবা শুয়ে আছেন ঠিক গত 7-8 দিন যাবৎ যেভাবে শুয়েছিলেন ঠিক সেভাবে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। আমার বাবা আর নেই, কিন্তু সে আমার সামনেই শুয়ে আছেন। কি মায়াবী সেই চেহারা! আমি আজও সেই চেহারা ভুলতে পারিনি। যেন মারা যাওয়ার পর বাবাকে একটু বেশি সুন্দর লাগছিল। গত 20-22 দিনের তুলনায় বেশি সুন্দর লাগছিল। আমি এক দৃষ্টিতে বাবার মুখখানার দিকে তাকিয়েছিলাম, আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। নার্সরা বাবার শরীরে লাগানো বিভিন্ন যান্ত্রিক জিনিসপত্র খুলছিল। তখনই এক নার্স আমাকে বাইরে বেরিয়ে যাওয়ার অনুরোধ করলেন। মনের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি বাইরে বের হয়ে গেলাম। হাসপাতালের সব নিয়মকানুন শেষ হওয়ার পর আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এসে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ আমার এক ফুপ্পিও তখন করোনায় আক্রান্ত। তাকে ঢাকা মেডিকেলে রাখা হয়েছিল। তিনি ছিলেন আমার বাবার সবচেয়ে প্রিয় কাছের বোন। তার অবস্থাও বেশ খারাপ পর্যায়ে ছিল। নিজের ভাইকে শেষ দেখা না দেখতে পারলে হয়তো তিনি আজীবন এই শোকটা ভুলতে পারবেন কিনা, তাই সিদ্ধান্ত নেওয়া হয় ফুপ্পিকে বাবার লাশটা শেষবারের মতো দেখিয়ে তারপরে আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ডিরেক্ট এখান থেকে রওনা দিব। আমরা পৌঁছালাম ঢাকা মেডিকেলে। ফুফাতো ভাই ফুপ্পিকে ধরে লিফট দিয়ে নিয়ে আসলেন। ফুপ্পি খবর পেয়ে ফুপ্পির অবস্থা আরও খারাপের দিকে। তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার সেই প্রিয় ভাই আর নেই। অনেক কষ্টে ফুপ্পিকে বুঝিয়ে ফুফাতো ভাইকে নিয়ে ফুফাতো ভাই তাকে নিয়ে উপরে চলে গেলেন, আর আমরা রওনা হলাম মুন্সিগঞ্জের জন্য। অ্যাম্বুলেন্সে বসে ভাবছিলাম, আল্লাহ কেন আমাদেরকে এত কষ্ট দেন? আমাকে এত কেন কষ্ট দিলেন? কেন জীবনটা এমন? আমি ছিলাম আমাদের ঘরের বড় ছেলে। আমার পরে আমার আরও 2টা ভাই আছে। আমাদের জন্ম ঢাকাতে। ঢাকাতেই আমরা স্কুলে পড়াশোনা করতাম। বাবা রাজনীতি করায় মুন্সিগঞ্জে তখন ঝামেলা চলতো। এসব থেকে দূরে রাখার জন্য আমার মা আমাদের নিয়ে ঢাকায় থাকতেন এবং বাবা মুন্সিগঞ্জেই থাকতেন। সপ্তাহখানেক পরপর বাবা আসতেন আমাদের সাথে দেখা করার জন্য। কয়েকদিন থেকে আবার মুন্সিগঞ্জ চলে যেতেন। আমাদের বাসায় ঢাকায় আশ্বিন গেটে ছিল ও আম্মু সদরঘাটে পোস্ট অফিসে চাকরি করতেন। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার মা মারা যান। আমি আমার মার লাশটাও শেষবারের মতো দেখতে পারিনি বলবো না, আমিই দেখিনি, কারণ আমার দেখার সাহস হয়নি। মনে আছে আমি যখন আমার মাকে শেষবারের মতো দেখেছি, আমার মা রেডি হচ্ছিল মুন্সিগঞ্জে বাবার সাথে দেখা করতে আসবে বলে। ওই দিন ছিল 13 এপ্রিল। আমার একদম ছোট ভাইটার তখন বয়স মাত্র 40 দিন। আমাদের সাথে আমাদের নানি থাকতেন। নানির কাছে রেখেই মা প্রায়ই মুন্সিগঞ্জ আসতেন। ওই দিন আমার মাকে আমি দেখেছিলাম শেষবারের মতো। আমি আমার মেজো ভাইটার সাথে খেলছিলাম। আমার মা একটা সাদা কালো বোরকা পরে রেডি হচ্ছিল। শেষবারের মতো বের হওয়ার আগে আমার মা আমার দিকে তাকিয়ে বলল, আমি গেলাম, তুই খেয়ে নিস, আর পারলে পড়তে বসিস, কোনো দুষ্টুমি করিস না। সেই যে আমার দিকে তাকানোর চেহারাটা আমি আজও ভুলিনি, আমার স্পষ্ট এখনো মনে আছে। তারপর আর আমার মা ঢাকা ফিরল না। মুন্সিগঞ্জে সে ব্রেন স্ট্রোক করলো। বিকেলের দিকে খবর আসে যে মা নাকি মারা গেছে। আমার 2 খালাও ঢাকাতেই থাকতেন। তাদের অবস্থা তখন খুব খারাপ। এদিকে আমার ছোট ভাইটা মাত্র 40 দিনের। আমরা আমাদের গাড়ি নিয়ে চলে আসি মুন্সিগঞ্জের গাড়িতে। আমি নাকি অজ্ঞান হয়েছি 3 থেকে 4 বার, কিন্তু আমার মনে নেই সেগুলো। মা মারা যাওয়ার পর থেকে আমরা মুন্সিগঞ্জেই থাকি। মা মারা গেছেন আজ 15 বছর প্রায়। মা মারা যাওয়ার 1 বছর পরে আমার বাবা আরেকটি বিয়ে করেন। ওই ঘরে আমার 2টো ছোট বোন আছে, একটি ছোট ভাই আছে। মা বাবা 2জনের কথাই ভাবছিলাম। এমন অবস্থায় দেখি মুন্সিগঞ্জে চলে এসেছি আমরা।
এলাকা ভর্তি মানুষ। এমন একজন নেতা মারা যায়, পুরো মুন্সিগঞ্জের খবর ছড়িয়ে পড়ে। আমরা যখন পৌঁছই তখন রাত প্রায় 3টা। পরের দিন জোহরের পর বাবার জানাজার নামাজ পড়ানো হয় আমাদের এক বিশাল জমিনে। আল্লাহর রহমতে প্রায় 5 থেকে 600 মানুষ জানাজা অংশগ্রহণ করে সেদিন। আর জানাজা পড়ায় আমার মেজ ভাই তাজ। আমার বাবা আমাদের ছোট দুই ভাইকে প্রায় ছোটবেলায় মাদ্রাসায় দিয়ে তারা ওইখান থেকেই আলেম পড়ালেখা করান। আমার মেজ ভাইয়ের তখন 15 পারা এবং আমার ছোট ভাইয়ের 7 পারা কোরআন শরীফ মুখস্থ। জানাজার নামাজ পড়ে বাসায় চলে আসলাম। অনেকটা ভেঙে পড়েছিলাম, কারণ ঘরের বড় ছেলে আমি। আমার মাথায় বিভিন্ন চিন্তায় কষ্টে যেন ফেটে যাচ্ছিল। পরের দিন মাগরিবের নামাজ শেষ করে কবরস্থানের দিকে যাই বাবার কবরটা জিয়ারত করতে ও আগরবাতি দিতে। আমি একাই যাই। জিয়ারত করার শেষে ঘুরে মেইন গেটের দিকে হাঁটা শুরু করি। তখন আকাশ অনেকটা কালো হয়ে গেছে, চারদিকে একটা সন্ধ্যার নীলছে আভা ছেয়ে গেছে। আর মনে খারাপ মন নিয়ে ভাবছিলাম আর হাঁটছিলাম। কবরস্থান থেকে বের হয়ে বাসার দিকে হাঁটা ধরলাম। সেই পথে এক বিরাট বাঁশঝাড় ছিল। ওখানে অনেকেই অনেক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছে। আমার মাথায় ওগুলো ছিল না। ঠিক বাঁশঝাড়ের নিচে আসার পরেই যেমন গরম বাতাস আমার শরীরে একটা ধাক্কা দেয়। সাথে সাথে বাঁশগুলো মরমর করে নড়া শুরু করে। হঠাৎ দেখি উপর থেকে আমার উপরে কয়েক ফোঁটা পানি পড়তে শুরু করলো। উপরে তাকাই এবং তাকানোর পর দেখলাম না, ভাবলাম বৃষ্টি হচ্ছিল, তাই হয়তো গাছের পানি পাতায় পড়েছিল বাতাসে, সেগুলো পড়া শুরু করেছে। বাসায় চলে আসি ওই দিন। তার একদিন পর থেকে আমার সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটা শুরু হয়। যেমন প্রতিদিন রাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখা, ঘরের দরজায় টোকার শব্দ, ঘরের জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায়, নানা ঘটনা। আমি ছোটবেলা থেকেই সাপ অনেক ভয় পাই, বিশেষ করে গুই সাপ। বাবা মারা যাওয়ার 3 দিনের দিন আমি রাতে স্বপ্নে গুই সাপ দেখি। পরের দিন আমি আমার এক কাকিকে ঘটনাটা বলি। তিনি বলেন একটা সূরা কাফ পরে ঘুমাতে আর পাক পবিত্র থাকতে, যা আমি সব সময় করি। বাবা মারা যাওয়ার ওই 4 দিন, কেউ মারা গেলে 4 দিনের দিন নাকি গরিব মিসকিন খাওয়ানোর যে আয়োজনটা হয় ওইটা আমরা পালন করি। ঘরে বড় হয়, চাপটা আমার উপরেই বেশি পড়ে। সারাদিন কাজ করে ক্লান্ত অবস্থায় যখন রাতে ঘুমাতে যাই, আমি স্বপ্নে দেখি আমি আমার রুমের সেই পশ্চিম দিকের দরজাটা খুলে দাঁড়িয়ে আছি। আর উত্তর পাশের 2 তলা থেকে যেখানে বাবা থাকতেন সেই সিঁড়ি দিয়ে বাবা নামছেন। আমি স্বপ্নের মধ্যে অনুভব করছি তিনি সিঁড়ি দিয়ে নামছেন আর আমার শরীর অসাড় হয়ে আসছে। আমি দম নিতে পারছি না। কেমন এক অদ্ভুত অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন সময় বাবা সিঁড়ি দিয়ে নেমে চলে যান আর আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি। পরে আবারও সেই কাকিকে ব্যাপারটা বললাম। তিনি বললেন তার একজন চেনা হুজুর আছে, আমাকে তিনি সব সময় করে একদিন সময় করে তার কাছে নিয়ে যাবেন। তো ওই দিন রাতে আর কিছু হলো না। পরের দিন আমি সন্ধ্যাবেলায় আমার রুমে বসেছিলাম। হঠাৎ কবরস্থানের সাথে জানালায় টাক টাক করে 2টা টোকার আওয়াজ শুনলাম, আর সাথে সাথে বিদ্যুৎ চলে গেল। পুরা রুমে ঘুটঘুটে অন্ধকার। আমি একা বসে আছি বিছানায়, ফোনটা খোঁজার চেষ্টা করছি। তখন দেখলাম বিছানার ঠিক এক পাশে একজন কালো অবয়ব দাঁড়ানো। আমার জন্য বুক কেঁপে উঠল। হঠাৎ এমনটা দেখায় মারাত্মক রকমের ভয় পেয়ে যাই আমি। আমার হাত পা কাঁপাকাঁপি করছিল। আমি ওই অবয়বটার দিকে তাকিয়ে অন্ধকারে বিছানায় আমার ফোন খুঁজছিলাম ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য। খুঁজতে খুঁজতে এক সময় দেখি অবয়ব যেন আকারে আরো বড় হয়ে মিলিয়ে গেল। এমন সময় আমার হাতে কিছু একটা লাগে। আমি আন্দাজ করতে পারছিলাম যেটা কোনো মহিলার বড় চুল। আমার ভয়ের পরিমাণ আরো বেড়ে যায়, কারণ রুমে আমি একা ছিলাম। রুম ভেতর থেকে লক করা, রুমে কারো থাকার কথা না। অন্ধকারে আমার হাত একসময় ওই জিনিসটার চেহারা লাগে। ওই চেহারার শেপ মোটা মানুষের চেহারা মনে হচ্ছিল না। এমন সময় হঠাৎ কেউ আমার গলা চেপে ধরে। আমি হাজারো চেষ্টার পরেও চিৎকার দিতে পারছিলাম না। দিচ্ছিলাম ঠিকই, কোনো সাউন্ড বের হচ্ছিল না, যেটা আমি বুঝতে পারছিলাম। হাতটা ধরে আমি আমার গলা থেকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওই হাত এতটাই শক্ত আর এতটাই মোটা ছিল যার সাথে আমি কখনোই পেরে উঠতে পারবো না। আমি তা হাত ধরেই বুঝে গেছিলাম। কিছুক্ষণ দাপাদাপির পর কারেন্ট চলে আসে আর আমি অনুভব করি যে জিনিসটা হয়তো আমার গলা ছেড়ে দিয়েছে। আর এরপরে আমার আর কিছু মনে নেই। হুঁশ ফিরে দরজা বাড়ি দেওয়ার আওয়াজ ওঠে।
মানে হুশ ফিরে আমার দরজা বাড়ি দেওয়ার আওয়াজে। উঠে দরজা খুলি, তখন বেশ গলায় ব্যথা অনুভব করছিল। দরজা খুলে দেখি আমার ছোট ভাই আসছে ভাত খাওয়ার জন্য আমাকে ডাক দিতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা। ওই দিন ভাত খাওয়ার সময় আমি বলি ঘটনাটা সবাইকে। সবাই বলতে শুরু করে। আমার কাকি, ফুপ্পি, ওনারা তখন আমাদের ঘরেই ছিলেন। তারা সিদ্ধান্ত নেয় যে ওই কাকির চেনা হুজুরের কাছে আমাকে নিয়ে আগামীকালকে নিয়ে যাবে। আর আজ আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে তাদের ঘরে ঘুমানোর জন্য বলে। খেয়ে দিয়ে আমি কাকাদের ঘরে চলে যাই। আমার কাকাদের ঘরে ছিলেন আমার কাকি, চাচাতো বোনের একটা ছেলে যার বয়স 2 বছর হয়তো তখন, আর আমার চাচাতো ভাই। আমার কাকা আরো অনেক আগেই মারা গেছেন। গিয়ে দেখি চাচাতো ভাই আগে থেকেই ঘুম। তারপর ফ্রেশ হয়ে আমিও শুয়ে পড়ি। কতক্ষণ শুয়ে থাকার পর ঘুম চলে আসে। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি যে আমার কাকি তাদের পাকের রান্নাঘর থেকে আমাকে ডাকছেন, এই শুই না যা রে, দেখা যা। আমি যাই, গিয়ে দেখি আমার কাকির চেহারা কেমন জানি হয়েছে। তার চেহারায় এক পৈশাচিক হাসি। আমি কখনোই তাকে এইভাবে দেখিনি। আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে হাসতে হাসতে বলে, তোরে ডাকতাছি, হাস না কেন? দেখবি একটা বড় মাছ আইনা কাটছি, তুই আর আমি মজা করে খাবো ববো। আমি চুপ করে কাকের দিকে তাকিয়েছিলাম। তিনি আমার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে আমাকে পিড়িতে বসালেন। তার পাশে থাকা একটা বড় ডেকচি থেকে ডেকচির ঢাকনাটা সরালেন আর বললেন, দেখ তাজা মাছ, খাইতে স্বাদ। দেখলাম ডেকচির মধ্যে কোনো মাছ নাই, বরং আমার চাচাতো বোনের ছেলের শরীরটা পিস পিস করে কাটা, রক্ত আর রক্ত। আমার বুকটা একটা ছিপ দিয়ে উঠলো যে আমি এটা কি দেখলাম। এমন সময় কাকি সেই ছোট্ট চাচাতো ভাইয়ের বুকের অংশটা হাতে তুলে নেয়, চাবানো শুরু করে। বাজে দৃশ্য। আওয়াজটা আরো খারাপ, কচকচ করে আওয়াজ হচ্ছে। রক্ত মাটিতে পড়ছে তার হাত থেকে, মুখটা রক্ত লাল হয়ে গেছে। আমি ভেবে পাচ্ছিলাম না এমন অবস্থায় আমি কি করব। আমি শরীরে না ওঠার মতো শক্তি আছে, না এই দৃশ্য দেখার মতো অবস্থা। আমি ভাবছিলাম কেন আমি অজ্ঞান হচ্ছি না, কেন এগুলো দেখা লাগছেই। হঠাৎ কাকি হাতে করে কিছু নাড়ি ভুড়ি আমার দিকে এগিয়ে দেয়, বলে, নে খায়া দেখ, খুব স্বাদ। কচি মাছটা, রক্তের যে গেরান, উফ। এমন সময় আমার ঘুম ভেঙে যায়। লাফ দিয়ে উঠি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:30। একটু পানি খেয়ে আমি আবারও ঘুমানোর জন্য শুয়ে পড়ি আর ভাবতে থাকি কি দেখছি, কেন দেখছি। এবং ওই রাতে আর ঘুম হলো না। পরের দিন কাকিকে আমি আবারও ঘটনাটা বলি। তারপর তিনি আমাকে সেই হুজুরের বাসায় নিয়ে যান, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বাড়িতে ছিলেন না। তার নাম্বার নিয়ে তাকে কল দিলে তিনি পরের দিন বিকালে আসেন। ওই দিনের মতো বাসায় চলে আসি। রাতে আবার খেয়ে দিয়ে ঘরে চলে যাই, চাচিদের ঘরে। একা নিজের রুমে থাকার সাহস হচ্ছিল না। কাকিদের ঘরে যে চাচাতো ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে দুজনে শুয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ কান্না করার আওয়াজ শুনে আমার ঘুম ভাঙে। উড়ে দেখি পাশে চাচাতো ভাই নেই। কতক্ষণ স্থির থেকে খেয়াল করি কান্নার আওয়াজ অন্য রুম থেকে আসছে। আমার চাচাতো বোন যেই রুমে থাকে সেই রুম থেকে কান্না করছে তার 2 বছরের বাচ্চাটা, আর তিনি বাচ্চার সাথে চিৎকার চেঁচামেচি করছেন। মনে মনে ভাবি যে এত রাতে এইভাবে আপু চিৎকার করছে, তাও এত ছোট বাচ্চার সাথে। আর আপু তো এমন না। আসলে তিনি তার ছোট বাচ্চাকে গালাগালি করছিল, ও তার স্বামীকে গালাগালি করছিল। দুলাভাই মালয়েশিয়াতে থাকতেন। তা আমি বিছানা থেকে উঠে দেখতে যাই কি হয়েছে। চাচাতো বোনের রুমে যাওয়ার আগে কাকি যেই রুমে ঘুমান ওই রুমে ক্রস করে তারপর যাওয়া লাগে। যাওয়ার সময় দেখলাম কাকির রুমের দরজা খোলা, কিন্তু কাকি নেই। আপুর রুমের দরজার সামনে দিয়ে উকি দিতে এক ভয়াবহ দৃশ্য দেখলাম মানে কি, দেখা লাগলো। আপু তার 2 বছরের বাচ্চাটার উপর বসে আছে, বিভৎস এক চেহারা নিয়ে সিলিং এর দিকে তাকিয়ে গালাগালি করছে। বাচ্চার অনবরত কান্না করে যাচ্ছিল। কিছু বুঝতে পারার আগে দেখলাম চোখের পলকে আপু তার বাচ্চার উপর বসা থেকে উঠে বিছানায় দাঁড়ালেন, আর তার বাচ্চার পা ধরে খাটের মাথার এখানে যে কাঠের ডিজাইনওয়ালা অংশ থাকে ওইটার মধ্যে সজোরে বাচ্চার মাথাটা বাড়ি দিলেন। মনে হলো এক বাড়িতে বাচ্চার মাথাটা থেতলে গেল। রক্তের চারপাশ ও আপুর চেহারা জামা কাপড় ভরে গেল। এতে সে যেন খুব উৎসাহিত, খুশি হলেন। তারপর আমার দিকে তাকিয়ে সেই রক্তমাখা চেহারা নিয়ে এক বিদঘুটে হাসি দিলেন এবং বাচ্চাটাকে আবারও কাঠের সাথে বাড়ি দিতে লাগলেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তৎক্ষণাৎ আমার জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে দেখি সকাল।
আমার চারপাশে আমার মানুষ, কাকি, ফুপ্পিরা সবাই আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল, আমি রাতে এমন কেন করলাম। আমি জিজ্ঞেস করলাম কি করলাম আবার। কাকি বলল, রাতে যখন তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠেন, তিনি রান্নাঘর থেকে পলিথিনের শব্দ পান, কে যেন পলিথিন নাড়ানাড়ি করছে। তো তিনি রান্নাঘরের দিকে গিয়ে দেখেন আমি রান্নাঘরের যে ডাস্টবিন আছে সেখান থেকে পলিথিন থেকে ময়লার মধ্যে মুখ দিয়ে খাচ্ছি। তিনি আমাকে ডাক দিয়ে ধরতে গেলে তার দিকে নাকি আমি ময়লা ছুঁড়ে দিই, পাগলের মতো হাসতে থাকি আর বলি, আমাকে মাছ দে, মাছ খাবো। এই বলে ফ্রিজ খুলে কাঁচা মাছ খুঁজতে থাকি। এই সময় কাকি অনেক ভয় পেয়ে যায়, দৌড়ে আপুকে ডাক দিয়ে নিয়ে আসে। আপু এসে দেখে বরফে জমে যাওয়া মাছের পোটলা দাঁত দিয়ে খোলার চেষ্টা করছি। তারপর আপু সূরা পড়া শুরু করলেন, কারণ এতক্ষণ তাদের বোঝা বাকি নাই যে এটা অলৌকিক কিছু। তার কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শোনা যায় আর আমি বেহুশ হয়ে যাই। এই ঘটনা শোনার পর আমি আমার সাথে ঘটে যাওয়ার ঘটনা সবাইকে বলি। সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে আমাকে নিয়ে। ওই দিনই আবার আমাকে সেই নাম করা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমাকে দেখে সকল ঘটনা শুনে সূরা পরে ফু দিয়ে পানি পড়া দিয়ে বাসায় চলে যেতে পারেন আর বলেন কাল আবার আসতে তিনি সমস্যার আসল কারণ জেনে জানাবেন। ওই দিনের মতো আমরা বাসায় চলে আসি। ওই দিন রাতেই আমি স্বপ্নে দেখি সেই বিছানার পাশে দাঁড়ানো আছে কালো অবয়ব। আমাকে বলছে, হুজুর টুজুর দিয়ে কোনো লাভ নাই, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আরও কিছু ভাষায় হুজুরকে গালাগালি করে কিছু কথা বললো যা আমি বুঝতে পারলাম না এবং আমি এখন বলতেও পারছি না। পরে ওই অবয় একসময় এসে রাগান্বিত হয়ে আমার গলা চেপে ধরলো। এ সময় আমার সাথে ঘুমানো চাচাতো ভাই গোগানোর শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে আমি আমার নিজের গলা নিজেই চাপছি। আমার মুখ দিয়ে ওই মুহূর্তে লালা পড়ছে, একাকার অবস্থা। সাথে সাথেই কাকিকে আপুকে ডাক দেয় তারা। এছাড়া ডাক দেওয়ার পর পরা পানি খাইয়ে আমার উপর ছিটানো হয়, আমাকে হুঁশে আনে। ওই রাতেও আমার আর ঘুম হলো না। এর পরের দিন আমি আর কাকি আর হুজুরের কাছে যাই। হুজুর বলেন আমার ওপর নাকি বাঁশঝাড়ের একটা পিশাচের নজর পড়েছে। ওই দিন সন্ধ্যায় মূলত আমি মাছ দিয়ে ভাত খেয়ে মাগরিবের নামাজ পড়ে তারপর কবরস্থানে যাই। আসার সময় সেই বাঁশঝাড় থেকে নাকি সেই পিশাচের নজর লাগে আমার। সে আমার ক্ষতি করার নাকি অনেকভাবেই চেষ্টা করেছে কিন্তু পারে নাই। তারপর একটা তাবিজ দিয়ে বলে এটা সাথে রাখতে আর কিছু নিয়ম কানুন মেনে চলতে। তাও আমি প্রায় সময় খারাপ স্বপ্ন দেখতাম, কিন্তু একসময় গিয়ে আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। ঘটনাটা তো ভয়ানক না, কিন্তু নিজের সাথে ঘটনা তো সত্য ঘটনা। জানি না গুছিয়ে লিখতে পেরেছে কিনা, কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন। সকল নিস্তাদের প্রতি অনুরোধ রইল সমসুন্দর দৃষ্টিতে দেখার জন্য। অনেকদিন যাবৎ ভাবছিলাম ঘটনা দিব, কিন্তু আর দেওয়া হচ্ছিল না। শুরুতে নিজের জীবনের একটা ঘটনাই দিলাম, আমার কাছে আরও ঘটনা আছে, ওইগুলো অন্য একদিন সময় পেলে পাঠাবো। সময় আমার মা বাবার জন্য দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়া আপনার ঘটনার জন্য এবং আপনার আশা করছি আপনার ঘটনাটি আপনি বলেছেন যে প্রচারযোগ্য হলে প্রচার করবেন। আমি করেছি আপনার ঘটনা এবং আমি চাই যে আপনি আমাদেরকে আরও ঘটনা আপনি পাঠান এবং যতটুকু আপনার লেখা যায় আপনি লিখে পাঠান, অথবা আমাদের টিম মেম্বারের সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে যদি কারো হেল্প একান্তই দরকার হয়। আপনাদেরকে বলি যারা আমাদের ঘটনা তখন পর্যন্ত শুনছিলেন, আপনাদের কাছে রিকোয়েস্ট যে কেমন লাগলো আমাদের ঘটনাগুলো আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদের ঘটনাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসব যেগুলো ঘটনা প্রচারযোগ্য, এবং আপনারা কোন ঘটনাগুলো পছন্দ করেন সেগুলোর মোটামুটি আমরা একটা লিস্ট করেছি। আমরা চেষ্টা করছি সে ধরনের ঘটনা কালেক্ট করবার জন্য। আমাদের টিম মেম্বার হিসেবে মাহাজি আপু অনেক চেষ্টা করছেন ঘটনা কালেকশনের জন্য। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম আল আরবি। তিনি ইতালির মনফালকন থেকে ঘটনাটি লিখেছেন। তিনি ভৌতিকতার একজন নিয়মিত শ্রোতা এবং প্রায়ই তিনি সময় পেলে ভৌতিকতার মানুষের অভিজ্ঞতাগুলো শোনেন। তো তিনি যেভাবে আমাদেরকে একটি ঘটনা লিখেছেন আমরা সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি। উনি 2021 সালে ভৌতিকতার 83 নম্বর এপিসোডে তার জীবনের একটি ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেছিলেন। যাই হোক, তিনি আজকে আরও একটি অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। ঘটনাটা 2014 সালের কিশোরগঞ্জের কোনো একটি গ্রামের। ঘটনাটি তিনি একজন গ্রামের কৃষক চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন। সেই চাচারা ছিল অনেক গরিব পরিবারের আর তার নাম ছিল মনির। তো তার ভাষার মতো আমরা বলার চেষ্টা করছি, মনির সাহেবের মতো।
মনির সাহেব প্রতিদিন সকাল হতে দুপুর পর্যন্ত মানুষের ক্ষেত মজুর দিয়ে থাকেন। প্রতিদিনের মতো তিনি ঘটনার দিনও দুপুর অবধি খেতে মজুর দিয়ে বাড়িতে চলে আসেন। তো তার বাড়িতে তিনি, তার স্ত্রী আর তার একমাত্র ছেলে ছিল। তো হঠাৎ মাগরিবের নামাজের পর তাদের বাড়ির দরজায় কে যেন কড়া নাড়ে। দরজা খুলতে তিনি দেখেন 6 থেকে 7 ফিট লম্বা কেউ দাঁড়িয়ে আছে হারিকেন নিয়ে, আর অনেক বড় কালো চাদর দিয়ে মুখটা ঢাকা। তো তিনি জিজ্ঞেস করলেন কি চাই। সে উত্তরে বলল যে আমার জমিতে 5 জন মজুর কাজ করে। একজন মজুরের শরীরে অসুস্থতার জন্য তিনি আজকে রাতে কাজ করতে পারবে না। তুই তো অনেকে জিজ্ঞেস করছে যে মনির সাহেব আপনি কি আজকে রাতে আমার জমিতে কাজ করতে পারবেন? তো তিনি বললেন না না না, এত রাতে আমি কেন কোনো ধরনের কাজ করতে পারবো না। সে লোকটা বললে এই কাজের বিনিময়ে 10,000 টাকা পাবেন। তো টাকাটা একটু বেশি অ্যামাউন্ট, কারণ মজুরি বা বর্গা যারা করে তারা তো খুব বেশি টাকা পায় না। কথা শুনে তিনি নিজেকে সামলাতে পারলেন না, আর তখন তো চলছে অভাবের সংসার। যদি কিছু টাকা একদিনই উপার্জন করতে পারে তাহলে ক্ষতি কি? গ্রামে 10,000 টাকা অনেক টাকা। তো তিনি কথা না ভেবে তিনি বললেন আচ্ছা আপনি ঘরে এসে বসুন, আমি জিনিসপত্র নিয়ে আসছি। তো লোকটাকে অনেকবার বলার পর না লোকটা ঘরে আর প্রবেশ করে নাই। লোকটা শুধু বলছিল তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে বের হতে। তো তখন মনির সাহেব বাসা থেকে জিনিসপত্র আনার সময় তার ছেলেটা অনেক কান্নাকাটি শুরু করে তার সাথে যাওয়ার জন্য। তো 7-5 না ভেবে, রাত অনেক গভীর, তারপরও 7-5 না ভেবে তিনি তার জিনিসপত্র নিয়ে রওনা হয়ে যান জায়গার উদ্দেশ্যে। তো তারা ঘর থেকে বের হয়ে দেখেন তাদের জন্য আলাদা একটা ভ্যান নিয়ে আসা হয়েছে, আর ইশারা দিয়ে বলল যে ভ্যানে ওঠেন। ভ্যানের চালকটার উচ্চতা সেই ব্যক্তিটার মতোই, সমান উচ্চতা। দেখতে দেখা যায় দুইজন প্রায় একই সমান। তারপর আর কিছু না ভেবে তিনি আর তার ছেলে উঠে গেলেন ভ্যানে। ভ্যানটা চলতে শুরু করলো। তার মনে হচ্ছিল যে ভ্যানে তিনি উঠেছেন সেটার গতিবেগ সাধারণ গতিবেগ না, মনে ভ্যানটা চলছে সুপারসনিক স্পিডে। যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সব রাস্তা তিনি আগে কখনো দেখেননি। তো এত বছর ধরে তিনি এই গ্রামে থাকেন, তাও কেন এইসব রাস্তা তার কাছে অচেনা তিনি বুঝতে পারছিলেন না। তো প্রায় 1-2 ঘন্টা ভ্যান চলার পর কোনো একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে ভ্যানটা থামে, আর তাদেরকে বলা হয় ভ্যান থেকে নামার জন্য। তো তারা ভ্যান থেকে নেমে ওই লোকটার পেছন পেছন যান। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর একটা জমির সামনে নিয়ে আসা হয়। তো দেখতে পান 4 জন মিলে হারিকেন দিয়ে কবরস্থান খোদাই করার কাজ চলছে। তো তিনি সাথে সাথে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আমি তো এসব কবরস্থানে কাজ করে থাকি না, তাহলে আমাকে কেন ডেকে নিয়ে আসলেন? উত্তরে ব্যক্তি বলল এসে যখন ফিরেছ কাজটা করেই তোমার বাসায় যেতে হবে। এই কথা শুনে তিনি আর তার আর করার কিছু ছিল না। তিনি তার ছেলেকে একপাশে রেখে সামনের দিকে এগিয়ে যান, আর গিয়ে দেখলেন তার জন্য আলাদা করে একটা কবর খনন করার কাজ রেখে দিয়েছে। তো তিনি আশেপাশে যারা আছে তাদের থেকে আদৌ মানুষ নাকি তিনি বুঝতে পারছিলেন না। তার মধ্যে একটা অন্যরকম অবস্থা বিরাজ করছিল। লোভে পড়ে শুধু টাকার কথাটাই তিনি চিন্তা করেছিলেন। একবারও বিষয়টি মাথায় আসে নাই যে এত রাতে তিনি এখানে যে আসলেন, তিনি যে কবরস্থানে কাজ করছে, কেন তিনি তার ছেলেকে নিয়ে নির্জন জায়গায় এর সাথে নিয়ে এসছেন, আর তার আশেপাশে যারা আছে তারা কি আদৌ মানুষ কিনা। কোনো রকম প্রশ্ন, কোনো রকম কথা ছাড়া তিনি মাথায় আসলে এগুলি জিনিস চিন্তা করেননি। তাকে লোভ পুরাটা কাবু করে নিয়েছিল। তো আল্লাহর নাম নিয়ে তিনি কবরস্থানের কাজ পুরা শেষ করার পর যখন আশপাশে দেখতে পান তার সাথে যারা কাজ করছিল তারা আর কেউ নাই। তিনি ভাবলেন যে ওরা হয়তো যার যার কাজ করে বাসায় চলে গেছে। যাই হোক, তিনি আর 7-5 না ভেবে ছেলেকে নিয়ে আসতে লাগলেন। ছেলেকে নিয়ে আসতে গিয়ে দূর থেকে তিনি দেখতে পান তার ছেলে যেন কেন কোনো এক অবয়ের সাথে কথা বলছে। তিনি সাথে সাথে ডাক দেন, সিয়াম তুই কার সাথে কথা বলছিস বাবজান? সিয়াম উত্তরে বলে এই যে দেখো বাবা, আমি আমার নতুন বন্ধু পেয়েছি, শিউলি নাম। তো তার ছেলের বয়স ছিল 9 বছর। তো তিনি ভাবলেন হয়তো ছোট মানুষ মনের ভুলে কিছু বলছে। তো তিনি আর কোনো কিছু না বলে ছেলেকে নিয়ে সামনে যান, ভ্যানের সামনে বসেন। সেখানে তিনি তো প্রথম ব্যক্তিকে দেখতে পান না। তারপর ওই ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করেন যে আমার মজুরিটা কখন দিবেন। উত্তরে সে ব্যক্তি বলল যে আগামীকাল ভোরের আগে আপনার পাওনা টাকা আপনি পেয়ে যাবেন, আর মনে রাখবেন ভোরের আগে কোনোভাবে আপনার বাড়ির দরজা খুলবেন না। তো তিনি তারপর তার ছেলেকে নিয়ে ভ্যানে উঠে পড়েন। ভ্যান আবার আগের মতো দ্রুত বেগে তাকে বাড়িতে নামিয়ে দিল। সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙার পর দরজা খুলতে তিনি দেখেন নগদ 10,000 টাকা একটা ব্যাগের ভেতর দরজার সামনে কেউ রেখে গেছে। তিনি তার পারিশ্রমিক পেয়ে খুব খুশি হয়ে যান। গতকালকে রাতে যা ঘটেছিল এগুলো তিনি সাধারণ দিনের মতো ভেবে কাটিয়ে দেন।
এরপরে জীবনের কালো অধ্যায়ের শুরু। 3-4 দিন পর থেকেই তার ছেলের চলাফেরার মধ্যে তিনি একটা পরিবর্তন দেখতে পান। কার সাথে যেন সবসময় একা একা কথা বলতে থাকে, আর বাসা থেকে একেবারে বেরোতে চাইল না আর কি। সবসময় নিজের ঘরে দরজা লাগিয়ে একা একাই কার সাথে যেন কথা বলে, আর সবার সাথেই কেমন যেন খারাপ আচরণ করে। এসব নিয়ে তারা সবাই আসলে অনেক ভয় পেতে থাকেন। একদিন রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখতে পান, ওই যে প্রথম যে ব্যক্তিকে তিনি দেখেছিলেন সেই ব্যক্তি তার স্বপ্নে এসে বলছে, তোর ছেলেকে আমাদেরকে দিয়ে দে, আমার মেয়ে তোর ছেলেকে পছন্দ করেছে, তুই তোর ছেলেকে আমাদের কাছে দিয়ে দে। তুই যদি তোর ছেলেকে আমাদের হাতে তুলে দিস তাহলে আমরা তোকে সোনার কলসি দিব, সাথে তোর কোনো কিছু অভাব থাকতে দিব না আমরা। এই কথা শোনার সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। ওই উঠে দেখেন যে পুরো শরীর ঘামে ভিজছে। কি করবে তিনি বুঝতে পারছিলেন না। তিনি প্রথমে একবার ভেবেছিলেন যে বাড়িতে বিষয়টা তিনি জানাবেন, কিন্তু ওর লোভটাও কাজ করছিল। ওই দিন তিনি আর কাউকে কিছু বললেন না। আসলে তিনি ভেবেছিলেন এটা হয়তো কোনো প্রকার মনের ভুল ছিল। আর ওই দিন কাউকে কিছু না বলে তিনি আবার কি করলেন, ঘুমিয়ে পড়লেন। পরে আবার একই স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা এরকম ছিল যে তিনি দেখেন তিনি কোনো জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছেন। সামনে যেতে তিনি দেখেন একটা অবয়ব বাদরের মতোই নিচু হয়ে কিছু খাচ্ছে, আর তিনি না চাইতেও অবয়বটা তার সামনে যায়। যার পর দেখে এরা সেই ব্যক্তি যে কিনা প্রথম দিন থেকে এখন পর্যন্ত সব ধরনের ভয় দেখাচ্ছিল। তো তিনি ভয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, কিছু করতে পারছিলেন না। অবয়বটা যে মানুষের মুখ দিয়ে চিবাচ্ছিল, মানুষের মাথা ছিল সেটা একটা। এর থেকে ভয়ানক বিষয় আর কি হতে পারে। তো এরপর সে অবয়বটা মুখ থেকে মাথাটা রেখে আস্তে আস্তে বলে, এরকম পরিণতি তোর সাথে হবে। ওই সময় তিনি দেখেন যে মাথাটা যেটা চিবোচ্ছিল সেটা তার নিজের মাথা ছিল। এ বলে যে তুই আমার কথা মতো ছেলে থেকে দিয়ে দে, দিলেই বাঁচবি, আর যদি দিতে চাস তাহলে তোর ছেলেকে বাসার সামনের কবরস্থানের পাশে বা দেশার নামাজের পর দিয়ে আসবি। হঠাৎ আজানের শব্দ তার কানে আসে। তিনি আল্লাহ বলে ওঠেন, এক লাফ উঠে বসেন। তার বাসার সবাই জিজ্ঞাসা শুরু করলো কি হয়েছে। তিনি তখনও কাউকে কিছু বলতে পারছিলেন না, কারণ তিনি তার জীবনের থেকে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নিতে চলেছিলেন। তিনি চিন্তা করছিলেন তিনি তার ছেলেকে ওদের হাতে তুলে দিবেন। এই কথা যদি তিনি তার স্ত্রীকে বলেন তাহলে কোনো মাই চাইবে না তার ছেলেকে হারাতে। তিনি কাউকে বিষয়টা জানালেন না। সেদিন এশার নামাজের পর তিনি তার ছেলেকে নিয়ে তার স্ত্রীকে না জানিয়ে বের হয়ে পড়েন। তারপর ওই কবরস্থানের পাশে তিনি ছেলেকে নিয়ে না যেতেই দেখেন যে তার ছেলে কার সাথে যেন কথা বলছে, মানে সে ওখান থেকে তার পূর্ব পরিচিত কেউ আছে বলতে সামনে গিয়ে হঠাৎ দেখেন তিনি হাওয়ার সাথে মিশে গেছেন। তিনি বাসায় ফেরত আসেন। তার স্ত্রীকে মিথ্যা কথা বলেন যে তার ডাকাতের মুখে পড়েছিলেন, ডাকাত তার ছেলেকে নিয়ে গেছে। কোনোভাবে তার স্ত্রী বিশ্বাস করছিল না। প্রচণ্ড ঝগড়াঝাঁটি হয়, কেউ ঘুমাতে পারে না সারা রাত। বাসার সামনে একটা সোনার কলসি তিনি পান। তিনি বুঝতে বাকি রইল না যে সোনার কলসিটা তাকে কে পাঠিয়েছে। টাকা পয়সা সোনার কলসি পেয়ে তিনি নিজের সন্তানকে ভুলে গেছিলেন। অন্যদিকে তার স্ত্রীর সন্দেহ বেড়ে যায়, এত টাকা পয়সা কিভাবে আসলো। তো তার স্ত্রী তার নিজের সন্তানকে খোঁজার জন্য অনেক হুজুর কবিরাজের কাছে গেছেন। একদিন স্ত্রী তার একটা হুজুরের শরণাপন্ন হন এবং ওই হুজুর তার জিন দ্বারা জানতে পারেন তার ছেলে জিনদের আওতায় আছে। আর সে হুজুরের পক্ষে তাদের সাথে ক্ষমতা দেখিয়ে তার ছেলেকে ফিরিয়ে আনতে সে পারবে না, এটা হুজুর কিছু বলে দেয়। বেচারা সিয়ামের মা অনেক হুজুর কবিরাজ দেখানোর পরও তার ছেলেকে ফিরিয়ে আনতে পারে নাই। হঠাৎ একদিন সিয়ামের মা আর ভাই, তার মামা আর কি, সিয়ামের মামা কোথা থেকে যেন আসলো। হুজুর পায় একজন হুজুরের নাম আদিল হুজুর। খুব তাড়াতাড়ি তারা হুজুরের সাথে যোগাযোগ করে এবং তার ফেরত আনার ব্যবস্থা করেন। তো আদিল হুজুর সেখানে আসেন। আসার আগে বাড়িতে ঢোকার আগে মুচকি হাসি দিয়ে বাসায় বসেন। শোবার সোফার উপর দীর্ঘক্ষণ বসেন, বসে দীর্ঘশ্বাস ফেলেন, বলেন হায় রে মানুষ। বাইরে থেকে সিয়ামের বাবা বাসায় ঢুকে আদিল হুজুরকে দেখে তিনি ভয় পেয়ে যান। মুচকি হাসে, ওই আদিল হুজুর সিয়ামের বাবাকে দেখে বলে, মুচকি হাসি দিয়ে বলে, লোভে বাবা পাপে মৃত্যু। তার চোখে মুখেই বলে দেয় সে কিছু একটা অন্যায় করেছে। তারপর আদিল হুজুর বলে যে সবাইকে এসে সামনে বসতে এবং ঘরের সকল দরজা জানালা বন্ধ করতে। সবাইকে বলে বাইরে থেকে যত ধরনের এই শব্দই শুনুক না কেন, কেউ যেন তার নিজ আসন না ছাড়ে। আদিল হুজুর শুরু করে তার নিজস্ব কিছু কাজকর্ম। মনে হচ্ছিল যে তাদের বাড়ির আশপাশে প্রচুর ঝড় হচ্ছিল। হঠাৎই সবকিছু নিশ্চুপ হয়ে যায়।
একটা দমকা হাওয়া তাদের ঘরের ভিতর প্রবেশ করে। পুরো বাড়িটা মনে হচ্ছিল যেন ভারী হয়ে আছে। আদিল হুজুর একটা বড় সালাম দেয়, আসসালামু আলাইকুম। উত্তরে, রাখ তোর সালাম, আমাকে এখানে কেন ডাকলি সেটা বল। তো তুই কি ভাবছিস তোর মতো কচি বালক আমাদের কিছু করতে পারবি? উত্তরে আদিল হুজুর খুব ঠান্ডা মাথায় বলেন, কিছু করা না করা সবকিছু আল্লাহ তাআলার হাতে, আপনি বলার কেউ নন। বিকট সুরে হাসতে শুরু করে। মনে আছে 2/4/2012 দিনটা কেমন ছিল? মনে কি পড়ছে হুজুর সাহেব? এবং বলে হাসতে শুরু করলো। আদিল হুজুর বলেন, অতীত দেখে আমাকে কাবু করতে পারবেন না। নিজের নাম শুনে নিজের মতো অবাক হয়ে গেছিল অবয়বটা। কারণ ওই আদিল হুজুর বলছিল শাহ মির্জা, এরকম একটা নাম নিয়ে বলেছিল। তারপর আদিল হুজুর বললেন, সিয়ামকে ফিরিয়ে দিন, না হলে আপনার জন্য ভালো হবে না। সে অভাবটা বলে, তো সম্ভব না হুজুর সাহেব, কারণ সিয়াম আমাদের মধ্যে একজন, আমাদের পরিবারের একজন সদস্য। আমার মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে, আর এই পরিণতি তো তোরা নিজেরাই করেছিস টাকার জন্য, নিজের ছেলেকে বিক্রি করে দিলি। তোরা তো মানুষ না, তোরা শয়তানের থেকেও নিকৃষ্ট। আর আজকে সবকিছুর মূলে তো সিয়ামের বাবা। তো এই কথা শুনে সিয়ামের মা কান্নায় ভেঙে পড়েন। সে অভাবটা আবারও বলতে শুরু করে এবং বলার পরে দমকা হাওয়া দিয়ে চলে যায়। তা আদিল হুজুর বলেন যে তিনি প্রতিটি কাজের আগে এই সমস্ত ঘটনা তার কারিন জিন দ্বারা জেনে নেন। প্রথম দিন যখন সিয়ামের বাবাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেটা ছিল সেই জিন জাতের একটা পারিবারিক কবরস্থান। সেখানে এই যে জিনটা আছে, শাহ মির্জার বড় দাদা মারা যাওয়ার সময় কবর করার জন্য একজন লোকের প্রয়োজন হলে সিয়ামের বাবাকে নিয়ে আসে। তখন সিয়ামকে দেখে শাহ মির্জা এর সিয়ামকে পছন্দ হয়ে যায়। তারা তখন থেকে সিয়ামের উপর নজর রাখা শুরু করে, আর সিয়ামের বাবাকে লোভে ভয়ের মাধ্যমে কাবু করে পরে সিয়ামকে তারা নিয়ে যায়। তারপর আর সিয়ামকে আদিল হুজুর ফিরিয়ে আনতে পারেনি। কখন এরপরে কি হয়েছে এটা পরে জানা যায়নি। তো এটা এই হুজুরটা ছিল সেই হুজুরের ঘটনা। আসলে ইলাবোরেটলি বলা যায় না, বলা যায় যে এই হুজুর দ্বারা তারা আসলে একটা ঘটনা পেয়েছে। এই আদিল হুজুরের কথা বলছিল গ্রামের সেই কৃষক পরিবার। তো যাই হোক, সেই মনির সাহেব তার ছেলেকে পরে ফেরত পায়নি। দিয়েছে সেটা ফেরত পাওয়া সম্ভব হয়নি, বা সম্ভব হলেও সেটা জানা যায়নি। এটা ছিল ভাইয়ের ঘটনা, এবং আল্লাহ রাবি ভাই ইতালি থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। আমরা আপনাদের কাছে শেয়ার করলাম তার ঘটনাটি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার খালার বাসায় ঘটেছিল। ঘটনাটির সময়কাল 2012। ওই সময়ে একটি অদ্ভুত ঘটনা ঘটে ওনার খালার বাসায়। আবির ভাইয়ের মায়েরা 3 বোন। ঘটনার সূত্রপাত হয় ওনার মেজো খালার বাসায়। ওনার খালার বাড়িও কুড়িগ্রামে। উনি পেশায় একজন শিক্ষিকা। ওনার যখন বড় সন্তান জন্ম নেয়, এই সন্তানটা ছিল কন্যা সন্তান, তো দরকার তো হয়েছিল একটা গৃহকর্মীর, কারণ উনি তো শিক্ষিকা, বাসায় তো বাচ্চাদের দেখাশোনা করার জন্য, তারপরে বেশ কিছু কাজ করার জন্য তো একটা মানুষের প্রয়োজন হয়। একজন সাহায্যকারী তো খুবই প্রয়োজন। দেখা যাচ্ছে যে সাহায্যকারী হিসাবে কোনো একটা মেয়েকে দরকার থাকলেও এই ধরনের ক্ষেত্রগুলোতে কোনো পরিবার কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েদেরকে এইভাবে দিতে চায় না। বর্তমানে কিন্তু এই ধরনের মেয়ে পাওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। ওনারা খুঁজতে থাকেন, খোঁজাখুঁজির একটা পর্যায়ে একটা মেয়েকে পাওয়া যায়। মেয়েটার নাম ছিল বানেসা। মেয়েটার পরিবার রাজি হয়ে যায় খালার বাসায় রাখতে। তারা দেখা গেল অনায়াসেই রাজি হয়ে গেছে, তেমন কোনো আপত্তি করেনি। এদিকে ওনারাও খুশি, যাক অবশেষে পাওয়া গেল একজনকে। মেয়েটার বাড়ি কিন্তু নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কাশীপুর গ্রামে। মেয়েটি খালার বাসায় আসার পর বেশ কয়েকদিন ভালোই ছিল। এরপর থেকে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত ওই বাসায়। হঠাৎ করে মেয়েটা চিৎকার করে উঠত। তারপরে কাজে কোনো মনোযোগ নাই, এখন একটা কাজ করছে, এর মধ্যে আর এক কাজ করছে। দেখা গেল রান্না চড়িয়ে দিয়ে সে ঘর ঝাড়ু দেওয়া শুরু করেছে। রান্না চড়িয়ে দেওয়া মানে হচ্ছে সে দেখা যাচ্ছে যে তরকারি চড়িয়েছে, সেটা তো নাড়াচাড়া করতে হবে, ওখান থেকে সরা যাবে না। সে ওই অবস্থায় অন্য জায়গায় সরে অন্য কাজ করছে, সে ভুলেই গেছে সে রান্না চড়িয়েছে। অথবা সে তরকারি কাটাকুটি করছে, হঠাৎ করে সেটা অর্ধেক পর্যায়ে রেখে অন্য কাজে চলে গেছে। মানে এটা কিন্তু শুরুর দিকে ছিল না, হঠাৎ করে আবার শুরু হয়েছে এটা। তো আরও একটা বিষয় হলো, রাতের বেলা নাকি সে বেশ ভয় পেত, ভয় পেয়ে চিৎকার করে উঠত।
আবার দেখা যেত যে তাকে ডাকছে, সে কিছুই শোনে না, গায়ে টাচ করলে তখন সে চমকে উঠতো, কী ব্যাপার, কি হয়েছে। তখন তাকে বলা যায়, তোমাকে যে ডাকাডাকি হচ্ছে, ডাকাডাকি করা হচ্ছে, তুমি শোনো না? বলে, না আমি তো শুনি নেই। সে যে কানে কম শুনতো বিষয়টা এরকমও না। এরকম আরও বেশ কিছু সমস্যা দেখা দিল এই বানেসাকে নিয়ে। ওই সময়ে এই আবির ভাইয়ের ছোট খালা পড়াশোনার জন্য কুড়িগ্রামে অবস্থান করত। পুরো বাড়িতে সদস্য ছিল 6 জন, খালা, খালু, ছোট খালা, বানেসা, নানি অর্থাৎ এই যে আবির ভাইয়ের নানি, আর এই যে খালাতো বোন যে আর কি। তো ছোট খালা কিন্তু ওই যে বললাম তো, উনি সবসময় থাকতেন না। মূলত এই যে এই বাচ্চাকে দেখাশোনা করার জন্যই বানেসাকে রাখা হয়েছিল। ঘটনার দিন নানি এবং মেজো খালা বাজার করতে বাজারে গিয়েছেন। সময় তখন হবে বিকাল 4টা থেকে 5টার মধ্যে। এদিকে বাড়িতে তখন ছোট খালা ছিলেন, তারপর এই যে বানেসা ছিলেন, আর হচ্ছে এই যে বাচ্চা, এই বাচ্চাটা ছিল। বাসায় কিন্তু আর কেউ নেই। সন্ধ্যা হওয়ার আগে আগে বানেসা অদ্ভুত আচরণ শুরু করে। বিড়াল গোঙালে যেরকম শব্দ হয় ওইরকম শব্দ শুরু করে। ছোট খালা বিষয়টাকে স্বাভাবিক অসুস্থতা ভেবেই নেন, বানেসাকে কিছু ওষুধ দেন খাওয়ার জন্য। এরপর ছোট খালা ঘুমিয়ে পড়েন। ওনার খুব ঘুম আসছিল ওই সময়, কেন জানি। ওই সময় যদিও বা ঘুম আসার কথা না, কিন্তু ওনার খুব ঘুম আসছে। উনি অল্প কিছুক্ষণ ঘুমিয়েছেন। ঘুম থেকে ওঠার পর উনি বানেসাকে ডাকছেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। উনি চিন্তা করলেন যে বাচ্চাটা কোথায়। বাচ্চা আছে ঠিকঠাক মতোই, বানেসা নাই। আরে বানেসা কোথায়? বাচ্চাকে একা রেখে কোথায় চলে গেছে? ওনারই বা কেন হঠাৎ এই সময় ঘুম চলে আসলো? এদিকে অনেক ডাকাডাকি করা হচ্ছে, বানেসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট খালা তো চিন্তায় পড়ে গেছেন, পুরো বাড়ি খুঁজেছেন। ওই বাড়িটার উপরে কিন্তু টিন শেড ছিল আর কি। তো পুরো বাড়ি খুঁজেছেন, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাড়ির বাইরে খোঁজাখুঁজি করা হচ্ছে। উনি বাচ্চাটাকে ঘরে রেখে আর কতটুকুই বাইরে খুঁজতে পারেন। এদিকে ছোট খালা তো চিন্তায় পড়ে গেছেন। তখন সবাইকে কল করা শুরু করেছেন মোবাইলে, যে বানেসাকে তো পাওয়া যাচ্ছে না। সবার কিন্তু একটাই কথা, যে বানেসাকে পাওয়া যাচ্ছে না, বাচ্চা আছে তো? হ্যাঁ, বাচ্চা আছে ঠিকঠাক মতো, কিন্তু বানেসা নাই। এদিকে বাসার থেকে একটা মেয়ে হাওয়া হয়ে গেল। এই মেয়ের মা বাবা যখন জানবে, তখন তো এটা অপহরণের মামলা দিয়ে বসবে, কিডন্যাপিংয়ের মামলা দিয়ে বসবে। তখন কি হবে? এটা তো আরও একটা মুসিবত হয়ে গেল। যখন সবাইকে ফোন করে জানানো হয়েছে, এই যে মেজো খালা, নানি, ওনারা দ্রুত বাজার শেষ না করেই বাসায় চলে আসছেন। খালুকে কল দিয়ে বিষয়টি জানানো হয়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেছেন। খালু নাগেশ্বরীতে কল দিয়ে মামাদেরকে খোঁজ নিতে বলেছেন। হয়তো বানেসা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, খুব তো বেশি দূরে না। এটা ভেবেই খালু নাগেশ্বরীতে খবর দিয়েছেন। তো খালু আবার কি করেছেন, কুড়িগ্রাম থানায় জিডি করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে খবর আসে বানেসাকে পাওয়া গেছে। এদিকে বাড়িতে সবাই তো খোঁজাখুঁজি করার জন্য বাইরে গিয়েছিল। বাসার ভেতরে ওই সময় ছোট খালা ছিলেন। হঠাৎ করে নাকি টিনের যে চাল আছে, টিনের চালে ত্রাম করে একটা শব্দ হয়। অনেক বড় তক্তা বা ভারী কিছু ফেললে যেরকম শব্দ হয়, ওইরকম মনে হচ্ছে টিনের চাল ভেঙে নিচে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। ওই সময় আবার বাসায় ইলেকট্রিসিটি ছিল না। উনি শুধু বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরে ছিলেন। রাত তখন 8টা কি 8:30 এরকম একটা সময় আর কি। হঠাৎ করে এরকম ভয়ঙ্কর শব্দ পেয়ে ছোট খালা তো ভয় পেয়ে গেছেন। ওই সময় তো উনি ছাড়া বাসায় কেউ নাই। বাড়ির সামনে একটা চিড়ার মিল আছে। তো সেই মিলে নুরু নামের একজন কাজ করত। তাকে মূলত মেজো খালা খোঁজাখুঁজি করার জন্য বলেছিলেন। উনি চারদিকে খোঁজার পর বাড়ির পশ্চিম দিকে খুঁজতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ওনার কানে এক ধরনের শব্দ আসে, মনে হচ্ছে একটা গোঙানির শব্দ। ওনার কাছে সন্দেহ লাগে। উনি সেই শব্দের উৎস ধরে বুঝতে পারেন যে শব্দটা ডান দিকের ঝোপের ভেতর থেকে আসছে। উনি একটু এগিয়ে যান। ময়লা ঝোপঝাড় পরিষ্কার করে যখনই সামনের দিকে একটু এগিয়েছেন, তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। এই যে বানেসা মেয়েটা মাটিতে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তবে শুরুর দিকে এটা বানেসা কিনা বুঝতে পারেন নাই, কারণ উপুর হয়ে পড়া ছিল। তবে তার পোশাক আশাক দেখে বুঝতে পেরেছেন এটা বানেসাই হবে। মাথাটা মাটির দিকে আর কি। তো গোঙানোর মতো শব্দ হচ্ছে, শরীরে কাদা, মাটি,
বালু, চুলও মনে হচ্ছে ভেজা। কেউ তাকে কাদাযুক্ত কোনো এলাকায় নিয়ে গিয়েছিল এরকমটা মনে হচ্ছে। এই যে নুরু সাহেব, উনি তো বানেসাকে কোলে করে বাড়িতে নিয়ে আসেন। বানেসা কিন্তু ওরকম গোঙাচ্ছিল, কিন্তু তার কোনো হুঁশ ছিল না। বাসা আসার পর বানেসার জ্ঞান ফেরে। সে অদ্ভুত আচরণ করা শুরু করে, জিন ভর করলে যেরকম আচরণ করে ঠিক সেই রকম। এসব দেখে কাছাকাছি থাকা এক কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ আসার পর সেই জিনকে হাজির করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায়। জিন বলে, আমি তো বানেসাকে আমার রাজ্যে নিয়ে গেছিলাম, আমি পরিকল্পনা করছি যে ওকে আমার সাথেই রাখবো, কিন্তু আমার নিজেদের সমস্যার কারণেই রাখতে পারি নাই, তাই আবার একে এখানে ফেলে দিয়ে গেছি। তখন সবাই বুঝতে পারেন যে ছোট খালা যে ধরাম করে শব্দটা শুনছেন, এটা মূলত ওই বানেসাকে ফেলার শব্দ। ওখানে ফেলার পর বানেসা গড়াগড়ি খেতে খেতে চলে গেছে ওই ঝোপের দিকে। তো ওই কবিরা জিজ্ঞেস করে, কি কোথায় ধরছিস, কতদিন ধরে ওর সাথে আছিস? জিন বলে যে রামখানা দিঘির পারে আমি ওকে ধরেছি, ছোটবেলা থেকেই আছি ওর সাথেই। এই রামখানা হচ্ছে নাগেশ্বরী উপজেলার একটা ইউনিয়ন। দিঘির পার বলতে ওই রামখানা বাজার বোঝানো হয়েছে আর কি। ওই রামখানা বাজারে একটা বড় দিঘি আছে নাকি। সবাই রামখানা দিঘির পার বললেই চেনে, এমনটাই জানিয়েছেন আবির ভাই। তো অনেক কষ্টে ওই কবিরাজ বানেসার কাছ থেকে ওই জিনটাকে তাড়াতে সক্ষম হন। উনি জিনটাকে এই শর্ত দিয়ে দেন, বাংলাদেশের সীমানার বাইরে এই জিনটা আসতে পারবে না। এমন একটা কাজ করে দেন যে বাংলাদেশের সীমানার মধ্যে, এই বাংলাদেশের যেই চতুর্দিকে যে সীমানা রয়েছে, এই বর্ডার ক্রস করে ঢোকার সাথে সাথেই নাকি এই কবিরাজের কাছে খবর হয়ে যাবে। তখন কবিরাজের অনুগত জিনেরা ওইটাকে ধরবে। তখন জিনটা রাজি হয় এবং বলে যায় যে আমি চিহ্ন হিসাবে বানেসার একটা স্যান্ডেল নিয়ে যাব। এক জোড়া না, একটা স্যান্ডেল। সে সত্যি একটা স্যান্ডেল নিয়ে চলে গিয়েছিল। দেখা গেল যে বানেসার একটা স্যান্ডেল নাই, একটু আগে কিন্তু ওখানে এক জোড়া স্যান্ডেল ছিল। এই ঘটনার পর বানেসাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বানেসার পরিবার এই বিষয়গুলো জানতো, তারপরেও এই বিষয় সম্পর্কে এই পরিবারকে সতর্ক করেনি। তারা এই বিষয়টা নাকি অনেকদিন ধরেই সহ্য করে যাচ্ছেন, এমনটাই জানিয়েছেন। তবে এই ঘটনার পরে বানেসার কোনো খোঁজখবর ওনারা আসলে রাখেননি, কারণ এটা আসলে ওনাদের জন্য একটা ঝামেলা, যে আবার যদি পরে নিয়ে আসেন বা মেয়েটাকে রাখেন, আবার কি ঝামেলা হবে, পরে দেখা গেল যে মামলা মোকদ্দমায় ফেসে যাবেন, অনেক ধরনের জটিলতাই তো হতে পারে। এই জন্যই মূলত ওনার খোঁজখবরও রাখেন নাই, বানেসাকেও দিয়ে আসছিলেন। তো এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিংহ থেকে, এবং মোস্তফা চৌধুরী অতীতও আমাদের সাথে বেশ অনেকগুলো ঘটনা শেয়ার করেছেন। তো আজকে তার আরও একটি ঘটনা আমি শেয়ার করছি আমার মতো করে। ঘটনাটি মোস্তফা শুনেছিলেন তার বন্ধু জাকিরের কাছ থেকে, এবং তার জাকিরের নানা বাড়িতে এই ঘটনাটি ঘটে। জাকিরের নানি এক্সপিরিয়েন্স করেন। তো চলে যাচ্ছে সেই ঘটনায়। তো জাকির যিনি ছিলেন, তাদের বাড়িতে মানে তার নানা বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল মানে তাদের আত্মীয় স্বজন সবাই এসেছিল সেখানে বেড়াতে। তো বাসার মধ্যে বেশ একটা উৎসবমুখর পরিবেশ, এবং তখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, পিঠা খাওয়ার সময়। তো বাসার মধ্যে বিভিন্ন রকম রান্না বাড়া হচ্ছে, রাত জেগে মানুষ রান্না করছে। তো পিঠার আয়োজন হলো। তো যারা গ্রামে এই পিঠার আয়োজন দেখেছেন তারা জানেন যে গ্রামে যেটা হয় যে পিঠা যখন তৈরি হয় অনেকগুলো মহিলারা একসাথে বসে বিভিন্ন রকম কাজ করতে থাকেন। কেউ দেখা যাচ্ছে যে ওই চালের গুঁড়ো মাখছেন, সেটাকে কাই তৈরি করছেন, কেউ সেটা দিয়ে ডো তৈরি করছেন, মানে এরকম বিভিন্ন কাজ হতে থাকে, কেউ রস জাল দিচ্ছেন। তো এরকমই চলছিল সন্ধ্যার পর থেকে, বেশ আয়োজন চলছিল, এবং এগুলোকে সব তত্ত্বাবধান করছিলেন জাকিরের নানি যিনি ছিলেন তিনি মোটামুটি যেহেতু মুরব্বী মানুষ দেখাশোনা করতেছেন, সবাইকে বলছেন এটা ওইটা করতে। তিনি খুব ক্লান্ত হয়ে গেলেন, কারণ তিনি চিন্তা করলেন যে তার আসলে একার পক্ষে সব কিছু করা সম্ভব হবে না। তো তিনি তাদের একজন মেয়েকে পাঠিয়ে দিলেন বাসা থেকে। তাদের ওই তার বোন থাকতো কাছাকাছি, বেশ দূরে না। এই দেখা যাচ্ছে গ্রামের ডিস্টেন্সটা তো এরকম, অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে গেলেও যতটুকু দূর, ক্ষেত পার হয়ে হেঁটে গেলে ওর কাছে পড়ে, মানে ক্ষেতের মাঝখান দিয়ে শর্টকাটে আসা যায়। তো তিনি তার বোনকে ডেকে পাঠালেন, সে নানির বোন, আরেক নানি, তাকে বলে পাঠালেন আসতে, এসে যাতে তাকে হেল্প করে, কারণ তিনি পারতেছেন না। তো সেই মেয়েটা চলে গেল আরো দুইটা মেয়েকে নিয়ে, এবং তারাও শর্টকাট পথে গিয়ে সেই নানিকে খবর দিলেন এবং বলেন আসতে। তো নানি এসে পড়লেন, মানে জাকিরের যিনি নানি ছিলেন তার সাথে ওই তার বোন চলে আসলেন ওই তিনটা মেয়ের সাথে।
আসার পর তো নানি একটু হাঁপ ছেড়ে বাঁচলেন যে তার কাজ কমছে, এই নানি একটু তত্ত্বাবধান করবেন সবকিছু একসাথে। তো দুজন মিলেই সবকিছু দেখাশোনা শুরু করলেন এবং রাত তো গভীর হচ্ছে, আস্তে আস্তে যারা এরকম কাজ করতেছিল অন্যান্য মেয়েরা তারা চলে যাচ্ছে। তো এই দুইজন বয়স্ক মানুষ তারাই রয়ে গেলেন এই চুলার কাছে কাজ করতে করতে। তো এক পর্যায়ে সেখানে 2 রকমের পিঠার আয়োজন ছিল, একটা ছিল তেলের পিঠা, একটা চিতই পিঠা। তো তেলের পিঠা যত যা বানানো ছিল বা ওই যে পুলি পিঠা টাইপের এগুলো তাদের আয়োজন শেষ করে ফেলছেন, রান্না করে সব রাখছেন। তো রাখার পর তখন জাকিরের নানি যিনি ছিলেন তিনি তার বোনকে বললেন যে তিনি কতগুলো পিঠা দিলেন তাকে পিঠা দিয়ে এরকম ইসের মধ্যে মানে পোটলা বেঁধে বলেন, আচ্ছা বুবু তাহলে আজকে তাহলে তুমি যাও, এখন না তুমি থেকে যাবা, এখান থেকেও যেতে পারো। বলছে না না আমার বাড়ি যেতে হবে। তো বলছে তুমি কি যেতে পারবা এখান থেকে? বলে যে হ্যাঁ আমি এখান থেকে চলে যাবো, ওই ক্ষেতের মধ্যে দিয়ে চলে যাবো, অসুবিধা হবে না। তো বলছে যে তুমি পিঠাগুলো নিয়ে যাও তাহলে। বলছে পিঠা নিয়ে যাবো, দরকার কি? বলে যে না না নিয়ে যাও, তুমি নিয়ে যাও। কয় আবার রাস্তার মধ্যে কি হয় না হয়? কি হয় না হয় মানে কয় কে ভূত পেতনি না ধরে পিঠা নিয়ে গেলে? পুরো হাসতেছে। বলে আরে না কিচ্ছু হবে না, তুমি যাও, অসুবিধা নেই। আমি আর চিতই পিঠা আছে ওই তো রস বানায় রাখছে, আমি শুধু ছাঁচে ভাজবো, অসুবিধা নেই। তো এই তখন সেই আরেকজন যে নানি ছিলেন, ওর গ্রামের মানুষের সাহস কিন্তু অনেক বেশি, তারা কিন্তু এত ওই যে একটু বললেন আর কি অতিপ্রাকৃত কিছুর ভয়, বাট তিনি কিন্তু যাবেন, ওই ক্ষেতের মধ্যে দিয়ে যাবেন। তো যাই হোক তিনি বিদায় নিয়ে বোনের কাছ থেকে হাঁটা ধরলেন। তো তার কাজ হচ্ছে যে তার বাসার মাছ থেকে ওই যে বের হয়ে তাদের বাসার পেছন দিক দিয়ে বের হয়ে ওই রাস্তা আছে মানে ক্ষেত আছে, ক্ষেতের মাঝখান দিয়ে আইল ধরে হাঁটতে হাঁটতে তিনি এরকম 2-3টা আইল হেঁটে এরকম বাঁক নিতে নিতে তার বাড়ির ভিটাতে পৌঁছে যাবেন। তিনি এরকম করে রওনা দিলেন, আকাশে হালকা চাঁদের আলো ছিল। তো এখানে জাকিরের নানি দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দেখলেন তার বোনের যাওয়া, দেখলেন যে হেঁটে হেঁটে যাচ্ছে, হাতে পোটলা নিয়ে যাচ্ছে। তো তিনি বোনকে বিদায় দিয়ে তিনি আসলেন। তার কাছে মনে হচ্ছিল যদি কাউকে পেতেন, বাড়ির কোনো ছেলেকে, কারণ ছেলে কাউকে পাচ্ছেন না তিনি আশেপাশে এগোয় দেওয়ার জন্য। তো তিনি চিন্তা করলেন আচ্ছা থাক, এখন গেছে যাক, ও পৌঁছাবে, অসুবিধা নেই। তো তিনি চলে আসলেন তার কিচেনে, এসে তিনি তার ওই পিঠাগুলোকে আলাদা করে রাখছেন সাইডে, আর তারপর তিনি বসলেন তার চিতই পিঠার মানে কাজ নিয়ে। তো চিতই পিঠা এরকম করে কি এরকম গোলানো থাকে আপনারা জানেন, এরকম করে মানে লিকুইড মতো অবস্থা থাকে, ছাঁচে রেখে চিতই তৈরি করা হয়। তো তার যে রান্নাঘর গ্রামের সেটা হচ্ছে মাটির ঘর, মাটির রান্নাঘর, উপরে এরকম ইসের মতো দেওয়া, ছনের মতো দেয়া, আর এখানে জানলা আছে বড়, চুলার পাশে একটা জানলা আছে, জানলা দিয়ে সব ধোঁয়া টোয়া বেরোয় যাওয়ার জন্য। আর গ্রামের এই রান্নাঘরের জানালার মধ্যে কোনো কিন্তু গ্রিল বা কিছু থাকে না, এটার মধ্যে 2টা পাল্লা আছে, পাল্লাগুলো বাইরের দিকে খুলে। তো তিনি করলেন কি ওই রান্নাঘরের পাশে বসে, গরম লাগতেছিল একটু, তার মানে এতক্ষণ এই চুলা জ্বলতেছে, লাকড়ি বারবার ঢুকাচ্ছেন, এর জন্য তিনি ওই জানলা 2টা খুলে দিলেন। তো খুলে দেওয়ার পর দেখলেন যে বেশ সুন্দর চাঁদের আলো দেখা যাচ্ছে, চাঁদের আলো হালকা, পিছনে বাঁশের কতগুলো গাছ ছিল ওগুলো নড়তেছে এবং একটু ঠান্ডা হয়ে গেল ভিতরে। তো তিনি তাড়াতাড়ি ওই আবার ওই লাকড়ি গুজে দিলেন, ভিতরে পাটখড়ি দিলেন, ফু দিলেন, ওই চুলাকে আরও তাতাইলেন এবং তারপর তিনি তার ওই ছাঁচ এবং ওই তার ওই জিনিসগুলো তৈরি করলেন যখন তিনি দিবেন আর কি। দিয়ে বসছেন, বসে তিনি ছাঁচ চড়াইছেন, তার ছাঁচ গরম হওয়ার পর তিনি দিচ্ছেন সেখানে তার ওই যে পিঠার যে মণ্ডগুলো সেটা দিতেছেন এটার ভিতরে। তো একটু পর চিতই পিঠা তৈরি হওয়া শুরু হলো চালের, এবং সুন্দর করে আতপ চাল দিয়ে বানানো, এবং সেটা একটা ঘ্রাণ ছুটলো, সুন্দর সুঘ্রাণ ছুটছে, ওটা যখন লেগে লেগে আসে নিচে একটা ঘ্রাণ উঠে। তো তিনি সেই চিতই পিঠাগুলো যখন হচ্ছে তিনি নামায় রেখে রেখে পাশে রাখতেছেন, একটা ওনার এখানে ট্রে আছে ওটার মধ্যে, এবং এগুলো শেষ হলে তিনি রসে ভিজাই দিবেন। তো অনেকগুলো রাখছেন। এর মধ্যে তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার জানালার বাইরে নড়াচড়ার শব্দ। তার রান্নাঘরে কিন্তু এই চুলার আগুন ছাড়া একটা হারিকেন জ্বলতেছে, এই হারিকেনের আলো বাড়ায় দেওয়া সেটাতে। তো তিনি চিন্তা করলেন এখানে নড়াচড়া করে কি, এখানে কি শিয়াল টিয়াল আসছে নাকি, কারণ তার মুরগির খোয়ার আছে পাশে, মানে মুরগির ঘর আছে কাছে। তো একটু তিনি চিন্তা করলেন ঘটনা কি। তো তিনি আবার দেখলেন যে ওখানে নড়াচড়ার শব্দ হইতেছে। তো তিনি একা মানুষ, তো বয়স্ক মানুষ, একা রাতের বেলা। তো তিনি চিন্তা করলেন যে এটা ঘটনা কি, এর পাশে যদি শিয়াল আসার সমস্যা, মুরগির ঘর ভেঙে নিয়ে যাবে। তো তিনি আস্তে করে ওখান থেকে তার একটা চেলা কাঠ বের করলেন, যেটার মধ্যে আগুন লাগানো আছে, চুলার ওখান থেকে চেলা কাঠ বের করলেন, বের করে তিনি ওইটা নিয়ে বাইরে এলেন। বের হয়ে হেঁটে হেঁটে আসছেন পিছন দিকে, দেখতেছেন যে কিছু নাই। তো তিনি বলছেন হিস হিস করে এরকম নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ দেখলেন কিছু নাই। তো তিনি আগুনের কিছু দেখলেন না, কিন্তু তার কাছে মনে হইলো ঝোপের ওখানে নড়াচড়া আছে। তো তিনি আবার ফেরত আসলেন, এসে তিনি ওই চুলার মধ্যে আবার সেই চেলা কাঠ ঢুকায় বসে তিনি আবার ওই ছাঁচের মধ্যে দিচ্ছেন আর কি, আস্তে আস্তে করে দিচ্ছেন চিতই পিঠা।
তো দিচ্ছেন অনেকক্ষণ মগ্ন। তো হঠাৎ করে তিনি খেয়াল করলেন, মনে হলো জানলার কাছে তিনি কাউকে দেখছেন। তিনি ফট করে মুখ দিলেন, দেখলেন কেউ নাই, পুরো জানলাটা মানে খালি। কিন্তু তার কাছে মনে হলো একটু আগে কাকে দাঁড়ানো দেখছেন তিনি, মানে চোখের কোণা দিয়ে তার মনে হচ্ছে কেউ দাঁড়ায় ছিল। তো একটু থতমত খাইছেন তিনি। আবার তিনি মানে কাজে মন দিতে দিয়ে আবার তার মনে হলো, আবার তাকালেন। এইবার তিনি একটু মানে একটা ধাক্কার মতো খেলেন, তার সারা শরীর একেবারে জমে গেল, মনে হলো যে একটা তিনি মানে গুজবাম্প হয়ে গেছে তার। তাকায় তিনি দেখতেছেন যে জানলার মধ্যে তার বোন দাঁড়ায় আছেন, ওই যে যিনি চলে গেছিলেন বোন দাঁড়ায় আছে ওখানে, এবং তার পেছন দিকে চাঁদের আলো পড়ছে, মুখটা ভালো মতো বোঝা যাচ্ছে না। তো ওখানে দাঁড়ায় মনে হচ্ছে যে এখান থেকে একটু হাসি হাসি মুখ তার বোনের। তো তিনি তখন একটু নর্মাল হওয়ার চেষ্টা করলেন, যে বোন আবার আসতে হাসে হাসে, তো বাবু তুমি যাওনি, কি ব্যাপার? বলে তুই তো আমার দিলি না, তুই তো আমাকে চিতই পিঠা দিলি না, বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বলে চিতই পিঠা দিলাম না মানে? তুমি তো বলো না, আমি তো বলছি বানাবো, তুমি তো আর থাকলে না, তুমি তো চলে গেলে। বলে দিয়ে আমাকে চিতই পিঠা দে। তো তিনি বলে আচ্ছা তুমি আসো, জানলা দিয়ে কেন, সামনে আসে নিয়ে যাও, আসে আমি বানাই কতগুলো, তুমি নিয়ে যাও প্রথমে। তো তখন আর কোনো কথা বলতেছে না, দেখতেছে যে বোন আর কোনো কথা বলতেছে না, নিঃশ্বাস ছাড়তেছে। আর তিনি তাকায় দেখতেছেন যে তার এই যে পিঠার দিকে চকচক ভাবে তাকায় আছে, চকচক চোখে, মানে তার এই যে বানায় স্ট্যাক করে রাখা পিঠার দিকে। তো তার একটু অস্বস্তি লাগলো যে তার বোন তো এরকম না। একটু পর দেখলেন যে তার বোনের চেহারাটা কেমন জানি একটু রাগি রাগি হয়ে গেল। বলে তুই আমার পিঠে দিবি না? বলে তুমি সামনে দিয়ে এসে নিয়ে যাও, এখান থেকে তুমি জানলা দিয়ে কি পিঠা দিব তোমাকে, তুমি আসো। আরই এরকম করতেছো কেন? তখন দেখলেন যে তার বোন জানলা দিয়ে হাত ঢুকাই দিলেন একটা। তিনি হাতটা দেখে তার কাছে মানে একদম গা কেমন জানি কেঁপে উঠলো, কারণ তার বোনের হাতটা দেখতেন তিনি একদম শীর্ণ, এবং হাতের নখগুলা চোখা চোখা, কেমন মানে এরকম চোখা চোখা হাতের নখগুলা, যেটা স্বাভাবিক কোনো মানুষের না। তার বোনেরটা তো অবশ্যই না। তিনি দেখছেন তার বোন এটার হাত দেখে মনে হচ্ছে কোনো পাখির ক্লর মতো। হাত দিয়ে এরকম করে থাবা দিয়ে তার ট্রের থেকে এক গাদা পিঠা উঠায় নিলেন, এবং মুখটা কেমন দাঁত কড়মড় করে তাকে এরকম চোখ চকচক করতেছে তার দিকে। তো তিনি বুঝে গেলেন যে এটা তো তার বোন না। তিনি ভয় পেয়ে গেলেন, প্রচন্ড ভয় পেয়েছেন, এবং তিনি সাথে সাথে ওই চেলা কাঠের আগুন সহ বের করে একদম বাইরে জানলার দিকে এরকম করলেন, ওইটাকে মানে তাড়ানোর জন্য। বলছে ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে। তিনি বলছেন, তখন দেখলেন যে একটা পাখি যেরকম শব্দ করে, মানে নিশাচর পাখি ক্র্যাক করে এরকম একটা শব্দ হলো, ডাক দিয়ে মানে গলার ভেতর থেকে এরকম ক্যাঁ করে ডাক দিয়ে বললো ওখান থেকে সরে গেল কি ঝাপটা দিয়ে। তারপর তিনি এক সেকেন্ড পর দেখলেন যে ডানা মেলে আকাশে কি যেন উড়ে যাচ্ছে, এরকম বড় একটা এরকম পাখির মতো, বাদুড়ের মতো ডানা মেলে চাঁদের আলো দেখলেন উড়তে উড়তে একদিকে চলে গেল। তো তিনি খুবই মানে ভয় পেয়েছেন। তিনি সাথে সাথে তার ওই জানলার কাঠের জানলা ছিল ওটা লাগাই দিয়ে তিনি দৌড় দিয়ে ঘরে আসছেন মানে এসের থেকে, এবং বাসায় এসে তিনি তাড়াতাড়ি চিৎকার শুরু করলেন, জাকিরের নানাকে ডাকা শুরু করলেন। তো জাকিরের নানা তিনি ঘুমায় গেছিলেন প্রায়। তো তিনি লাফ দিয়ে উঠছেন, তারও বয়স হয়েছে। তিনি উঠে এসে তা দেখলেন তার স্ত্রী ভয় পেয়েছে, কাঁপতেছে। তিনি বলে কি হয়েছে? তিনি বললেন যে এরকম কথা, বলছিল পিচাচ আসছিল জানলা দিয়ে বুবুর চেহারা ধরে। তো তিনি শুনে একটু হলেন, তা তাড়াতাড়ি আবার কিচেনে গেলেন, তাদের যা পিঠা টিঠা ছিল সেগুলো নিয়ে আসলেন, এবং সব নিয়ে আসার পরে তারা খেয়াল করলেন যে তাদের মনে হলো যে তাদের যে পিঠার যে ইটা বানায় রাখছিলেন, মন্ডটা আর কি, লিকুইড যেটা দিয়ে করবেন, সেটা যিনি কেমন একটা কালার ধারণ করছে, মানে ওইটার আর স্বাভাবিক যে কালারটা থাকে ওরকম নাই। তো তাড়াতাড়ি ওইটা নিয়ে আর তারা করলেন না, বুঝলেন যে ওইটার মধ্যে নজর পড়ছে পিছাচার, ওইটা দিয়ে আর তারা কিছু করবেন না। যে পিঠাগুলো হয়েছিল ওগুলো নিয়ে তারা চলে আসেন ওখান থেকে, চুলাগুলা নিভাই দিয়ে। তো ওই রাতের মতো তারা ব্যাক করে আসেন ঘরে। তো জাকিরের নানি নাকি রাতের বেলা প্রচন্ড ভয় পাইছিলেন, এবং তাদের কাছে মনে হয়েছিল, মানে জাকিরের নানারও মনে হয়েছে তাদের ঘরের আশপাশ দিয়ে কিছু একটা ঘুরতেছে, এবং মনে হচ্ছে যে কেউ কিছু বলে, ফিস করে বলে, আর তাদের ওই যে টিনের ঘর ছিল, টিনের ঘরের চাষপাশ দিয়ে ঘুরে। তো জাকিরের নানাও খুব ভয় পেয়েছে, কেন তার বাসার ভর্তি মেহমান, তার মেয়ে এবং মেয়ের জামাই বাচ্চারা আছে, তিনি খুব ভয় পেয়েছেন। এখন তিনি যে জোরে হাঁক মারবেন সেটাও তিনি সাহস পাইতেছিলেন না। তার মনে হইতেছিল যে তিনি আর তার স্ত্রী যেখানে শুয়ে আছেন বিছানায়, সেখানে টিনের ওই পাশে কেউ এসে নখ দিয়ে আঁচড় কাটতেছে এবং কিছু বলতেছে ফিস করে। তো তিনি তাড়াতাড়ি নিজে ওই টিনের পাশে শুয়ে স্ত্রীকে এই পাশে দিয়েছেন, যাতে মানে সবকিছু সেফ থাকে, এবং দোয়া পড়ছিলেন রাতের বেলা বসে বসে। একসময় ফজরে আজান হয়েছে, রাত পার হয়েছে, তিনি দেখলেন যে দিনের বেলা তার স্ত্রী বেশ জ্বর আসছে। তিনি সবাইরে বললেন যে তার মেয়েদেরকে যে তোমার মা এরকম ভয় পেয়েছে রাত্রে এসে। তো তিনি নিজে বাসার থেকে বের হয়ে গেলেন খবর নিতে যেয়ে দেখলেন যে ওই যে বুবু, তিনি বাসায় পৌঁছেছিলেন কিন্তু তার নাকি একটা বাতাস লাগছিল বাসায় আসার সময়, বাতাস লাগছিল, এবং ওই বাতাসে নাকি প্রচন্ড জ্বর আসছে, তার গায়ের উপর দিয়ে একটা গরম বাতাস লেগে গেছে, এবং এটাতে নাকি তার খুব জ্বর আসছে, তিনি জ্বরে আক্রান্ত। আর এই হচ্ছে অবস্থা। তো তিনি খবর নিলেন আর কি।
তার স্ত্রীর বড় বোনের আর কি। তো দেখলেন যে মানে অল্প বড় আর কি, 2-1 বছরের বড় ছিল জাকিরের নানির ওই নানি। তো যাই হোক, খোঁজ খবর নিলেন এবং তিনি তারপরে ওই হুজুরকে বললেন। বলার পরে ওই 2জন বয়স্ক মহিলা যারা ছিলেন তাদেরকে ঝাড়া হলো, দোয়া পড়ে ফু দেওয়া হলো এবং পড়া পানি দেওয়া হলো। এবং তাদেরকে হুজুর বললেন যে ওনাদের উপরে আসলে যে খারাপ জিনিসের নজর পড়ছে, ওই যে ওনার বাতাস লাগছে না, ওই বাতাসটাই ছিল ওই খারাপ জিনিসটা, এবং ওইটা ওই পাশ থেকে এসে পরে ওনাকে ধরছে, ওই যে পিঠার পাইছে, এখানে এসে ওনার সাথে করছে। তো হুজুর দোয়া দরুদ পড়লো, বললো যে রাতের বেলা এরকম যদি আপনারা এরকম রান্না বাড়া করেন, কিচেনের মধ্যে অবশ্যই বেশি মানুষ থাকবেন, আলো রাখবেন, আগুন রাখবেন, এরকম ভাবে হবে না। আর রাতে কেন কোনো খাবার দাবার নিয়ে এরকম মাঠঘাট দিয়ে হেঁটে যাওয়া ঠিক না, ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া ঠিক না, এটা খুবই খারাপ জিনিস। তো যাই হোক, পরবর্তীতে জাকিরের নানি এবং তার ওই বড় নানি দুজনই সুস্থ হয়ে গেছিলেন। এই হচ্ছে একটা ঘটনা যেটা মোস্তফা চৌধুরী শেয়ার করলো আমার কাছে ময়মনসিংহ থেকে। ওয়ালাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি প্রায় 10 বছর আগের একটি ঘটনা। সময়কাল 2008 কিংবা 9। ঢাকার শহর থেকে অনেক দূরে নদী আর ধানক্ষেত ঘেরা একটা ছোট্ট গ্রাম চরণপুর। দিনের বেলায় গ্রামটা অন্য 10টা গ্রামের মতোই শান্ত, কিন্তু সন্ধ্যার পর থেকেই যেন পুরো গ্রামটার চেহারা নিমিষেই বদলে যেত। গ্রামের একবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো মসজিদ। মসজিদটার নাম ছিল নুরানি জামে মসজিদ। মসজিদটা খুব পুরনো। গ্রামের বয়স্ক মানুষের কাছে শোনা যেত প্রায় 50-60 বছর আগে এক জমিদার মসজিদটা বানিয়েছিলেন। পরে জমিদার পরিবার গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু মসজিদটা তো সেখানেই থেকে যায়। মসজিদের পাশেই ছিল বিশাল একটি পুরনো বট গাছ। দিনের বেলায় সেই গাছের নিচে গ্রামের মানুষ সবসময় বসত, কিন্তু মাগরিবের আজান দেওয়ার পর কেউ আর ওদিক দিয়ে যেত না, কারণ সেখানে একটা কথা প্রচলিত ছিল বহু বছর ধরে। রাতের শেষ প্রহরে নাকি ওই বটগাছের দিক থেকে মসজিদের মাইকে অদ্ভুত আওয়াজ ভেসে আসত। কেউ বলতো সেটা বাতাসের শব্দ, কেউ বলতো পুরনো মাইকের শব্দ, কেউ আবার বলতো গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ বলতো ওই শব্দ মানুষের, কিন্তু কেউ কখনো বিষয়টা প্রমাণ করতে পারে। একদিন গ্রামের মসজিদের ইমাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কয়েক সপ্তাহের জন্য তাকে গ্রামের বাইরে যেতে হয়। তখন গ্রামের মসজিদ কমিটি নতুন একজন ইমাম নিয়ে এলো। তার নাম ছিল মাওলানা রশিদ। প্রায় 30 বছরের কাছাকাছি তার বয়স। শান্ত স্বভাবের মানুষ। তিনি নিয়মিত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং গ্রামের মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। প্রথম দিনে তিনি মসজিদ দেখে বলেছিলেন মসজিদটা অনেক পুরনো, তবে জায়গাটা সুন্দর। কমিটির সভাপতি হেসে বলেছিলেন জায়গাটা সুন্দর, কিন্তু রাতে একটু নির্জন হয়ে যায়। রাশেদ সাহেব বললেন নির্জন জায়গায় ইবাদতের পরিবেশ আরো ভালো হয়। কেউ আর কোনো কিছু বলল না। ইমামের থাকার জন্য মসজিদের পাশেই একটা ছোট্ট ঘর ছিল। সেই ঘরেই তিনি থাকতে শুরু করলেন। প্রথম 2-3 দিন সবকিছুই স্বাভাবিকই ছিল, কিন্তু চতুর্থ রাতে প্রথম তার সাথে অদ্ভুত এক ঘটনা ঘটে। সেদিন রাতের এশার নামাজ শেষ করে সবাই বাড়ি চলে গেছে। রাশেদ সাহেব মসজিদের দরজা বন্ধ করে নিজের ঘরে চলে গেল। রাত তখন প্রায় 11:30। হঠাৎ তিনি শুনলেন টং করে মসজিদের মাইকের সুইচ অন হওয়ার মতো একটা শব্দ। তিনি প্রথমে কোনো গুরুত্ব দিলেন না। কিছুক্ষণ পর আবারও টং করে এই শব্দটা ভেসে আসে। তারপর মাইকের ভিতর থেকে খুব ক্ষীণ একটা শব্দ এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হলো কেউ আজান দিচ্ছে। রশিদ সাহেব উঠে বসলেন। তিনি ভাবলেন হয়তো মাইকের কোনো সমস্যা হয়েছে। তিনি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে তাকালেন। মসজিদের দরজা বন্ধই ছিল। ভিতরে ঢুকে দেখলেন মাইকের সুইচ বন্ধ। তিনি সুইচটা পরীক্ষা করলেন, সব কিছু ঠিকঠাকই আছে। তারপর নিজের ঘরে আবারও ফিরে এলেন, কিন্তু ঘরে ঢোকার সময় কয়েক সেকেন্ড পর আবার মাইকের শব্দ। এবার শব্দটা পরিষ্কার। কেউ যেন দূর থেকে ফিসফিস করে বলছে ইমাম সাহেব, ইমাম সাহেব।
রশিদ সাহেব যেন স্থির হয়ে গেল। কিছুক্ষণ কোনো শব্দ, তারপর আবার ইমাম সাহেব। তিনি দরজা খুলে বাহিরে তাকান। চারদিকে শুধু অন্ধকার, আর দূরে সেই বট গাছটা দাঁড়িয়ে, গাছের পাতাও নড়ছে। রশিদ সাহেব কিছুক্ষণ তাকিয়ে থেকে দরজা বন্ধ করে দিন। নিজেকে তিনি বোঝালেন হয়তো বাতাসে কোনো কিছুর শব্দ হয়েছে, কিন্তু সেদিন রাতে তার আর ভালো করে ঘুম হলো না। পরের দিন ফজরের আজান দেওয়ার সময় রশিদ সাহেব মসজিদের মাইকের সামনে দাঁড়ালেন। মাইকের সুইচ অন করতেই হঠাৎ একটা অদ্ভুত শব্দও হলো, ঘর ঘর শব্দ। তারপর মাইকের ভিতর থেকে খুব নিচু স্বরে একটা কণ্ঠস্বর শোনা গেল, রশিদ সাহেব। এরপর রশিদ সাহেব চমকে মাইকের দিকে তাকাল। কণ্ঠস্বরটা বলল, আজ রাতে একা থেকো না। তিনি সঙ্গে সঙ্গে মাইকের সুইচ বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর দাঁড়িয়ে রইলেন। তারপর আবারও তিনি সুইচ অন করলেন। সবকিছু ঠিকঠাক। তিনি আজান দিলেন। নামাজ শেষে গ্রামের কয়েকজন মুসল্লি তাকে জিজ্ঞেস করলো, হুজুর, মাইকে কোনো সমস্যা হয়েছে নাকি? রশিদ সাহেব একটু থেমে বললেন, হ্যাঁ, মনে হয় তারে কোনো সমস্যা হয়েছে। তিনি কাউকে রাতের ঘটনাটি বলেন। সেদিন দুপুরে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কাদের আলী মসজিদে এলেন। তিনি রশিদ সাহেবের পাশে বসে অনেকক্ষণ চুপ করে থাকেন। তারপর বললেন, হুজুর, একটা কথা বলবো? জি, বলুন। রাতে কি আপনি কিছু শুনেছেন? রশিদ সাহেব একটু অবাক হলেন। তারপর বললেন, কি শুনব? বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, মাইকে কারো ডাক শুনেছেন? রশিদ সাহেবের বুকের ভিতরটা যেন তখনই কেঁপে উঠল। তিনি বললেন, আপনি কিভাবে জানলেন? কাদের আলী কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ এই মসজিদে এর আগেও এমন হয়েছে। কখন? বৃদ্ধ বললেন, অনেক বছর আগে। তারপর? বৃদ্ধ চারদিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, আগের ইমাম সাহেবও প্রথমে মাইকে ডাক শুনেছে। তারপর কি হয়েছিল? কাদের আলী এরপর আর কোনো উত্তর দিলেন, শুধু বললেন, হুজুর, একটা কথা মনে রাখবেন। কি? রাত 12টার পর যদি মাইকে আপনার নাম ধরে কেউ ডাকে, আপনি কোনো উত্তর দিবেন না। রশিদ সাহেব হাসতে চাইছিলেন, কিন্তু বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে তিনি আর কোনোভাবে হাসতে পারলেন না। সেদিন রাতে রশিদ সাহেব ঠিক করলেন তিনি জেগে থাকবেন। ঘড়িতে রাত প্রায় 12টা বাজল। তারপর 1টা, তারপর 1:30, কোনো কিছুই হলো না। তিনি ভাবলেন হয়তো আগের ঘটনা সত্যি মাইকেরই সমস্যা ছিল। রাত 2টার দিকে তিনি কোরআন শরীফ পড়ছিলেন। হঠাৎ বাইরের দিকে একটা শব্দ এলো, খসখস শব্দ, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে। রাশেদ সাহেব কোরআন শরীফটা বন্ধ করলেন। শব্দটা আবারও হলো, এবার তার ঘরের ঠিক সামনে। তারপর টকটক করে দরজায় যেন কেউ আঙ্গুল দিয়ে আঘাত করছে। রাশেদ সাহেব চুপ করে বসে রইল। অনেকক্ষণ পর আবারও সেই দরজার মধ্যে ডাকটা ভেসে এলো, রশিদ সাহেব। তারপর বাইরে থেকে আরো একটা কণ্ঠস্বর ভেসে এলো, হুজুর। তিনি চিনতে পারলেন না আসলে কি। কণ্ঠস্বরটা অদ্ভুত কর্কশ একটা কণ্ঠস্বর। ডাকটা আবারও এলো, হুজুর, দরজা খুলুন। রশিদ সাহেব কোনো উত্তর দিলেন না। কয়েক সেকেন্ড পর দরজার বাহিরে শুধু নীরবতা। তিনি সাহস করে জানালার ফাঁক দিয়ে বাহিরে তাকান, কেউ নেই। কিন্তু মসজিদের বট গাছের নিচে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। রশিদ সাহেব চোখ যেন স্থির হয়ে গেল। অবয়বটা কোনোভাবে নড়ছে না, শুধু মনে হচ্ছিল কেউ যেন মসজিদের দিকে তাকিয়ে আছে। তিনি জানালা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। পরের দিন সকালে তিনি মাইকের পুরো সেট খুলে পরীক্ষা করেন। একজন ইলেকট্রিশিয়ানকেও তিনি ডাকলেন। লোকটি প্রায় 1 ঘন্টা ধরে সব পরীক্ষা করে বলল, হুজুর, মাইক একদম ঠিকঠাক আছে। রশিদ সাহেব বললেন, কিন্তু রাতে নিজে নিজে শব্দ হয় কেন? লোকটি হেসে বলল, এটা কোনোভাবে সম্ভব না। রাশেদ সাহেব আর কিছু বললেন। সেদিন সন্ধ্যায় তিনি মসজিদের মাইক পুরোপুরি বন্ধ করে রাখলেন, এমনকি বিদ্যুতের সংযোগটাও তিনি খুলে রেখে দিয়েছেন। তারপর রাত 2টোর দিকে টং করে মাইকের ভিতর থেকে একটা শব্দ। রাশেদ সাহেব বিছানা থেকে উঠে দাঁড়ালেন। তিনি নিজ চোখে দেখলেন মাইক বন্ধ, বিদ্যুতের তার কল, তবুও স্পিকার থেকে আওয়াজ আসছে।
প্রথম আওয়াজটা খুব স্পষ্ট ছিল, তারপর খুব ধীরে ধীরে একটা কণ্ঠস্বর পরিষ্কারভাবে বলল, রাশেদ। তিনি যেন ভয়ে জমে গেল। কণ্ঠস্বরটা আবারও বলল, রাশেদ, তুমি কেন এখানে এসেছো? রশিদ সাহেব যেন কোনো উত্তর দিতে পারলেন না। তারপর মাইকের ভেতর থেকে খুব ধীরে একটা হাসির মতো শব্দ ভেসে এলো। পরের দিন সকালে রশিদ সাহেব মসজিদের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলেন। মসজিদের একটা ছোট্ট স্টোর রুমে ছিল বহু বছর ধরে পড়ে, সেখানে কেউ ঢুকত না। সেখানে পুরনো কাগজপত্রের মধ্যে তিনি একটা নোটবুক পেলেন। নোটবুকটা প্রায় 30 বছরের পুরনো, পাতাগুলো হলদে হয়ে গেছে। প্রথম কয়েক পৃষ্ঠা ফাঁকা, তারপর একটি পৃষ্ঠায় লেখা রাত 2:13 মাইকে অচেনা কণ্ঠস্বর। আর পরের পাতায় লেখা ছিল, কেউ আমার নাম ধরে ডাকছে। আর আরেক পাতায় লেখা ছিল, বটগাছের নিচে সাদা কাপড় পরা কাউকে দেখা গেছে। ঠিক সেইগুলি ওই ডায়েরিতে লেখা ছিল যা ইমাম সাহেব নিজ চোখে দেখেছে। এরপর ইমাম সাহেব আর সেদিন রাতে কোনো কিছুই অনুভব করতে পারেন। পরের দিন তিনি গ্রামের মানুষকে সবকিছু খুলে বলেন। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আশা করি মহান খোদা তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি যেই ঘটনাটি শেয়ার করব সেটি আমি শুনেছি আমার কলিগের কাছ থেকে। আমার কলিগের নাম শান্ত। সে খুলনা মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল। শান্ত ভৌতিক বিষয়গুলোর প্রতি খুবই কৌতূহল। আজকের ঘটনাগুলো শান্ত শুনেছেন খুলনা মেডিকেল কলেজের এক মামার কাছ থেকে। মামার নাম মোহাম্মদ আতিক। মামা ছিলেন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তার জীবনে তিনি একাধিক লোমহর্ষক ঘটনার সম্মুখীন হয়েছেন। আজ তার জীবনের 3টি হাড়হিম করা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আমি শান্তর মতো করেই বলা শুরু করি। আশা করি ভুল ত্রুটি হলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছে শান্ত। আতিক মামা একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। এই পেশায় তার মোটামুটি 17 বছর হয়ে গেছে। আর এই 17 বছরে মামার সাথে ঘটেছে অনেক ব্যাখ্যাবিহীন লোমহর্ষক ঘটনা। মামার অ্যাম্বুলেন্স ড্রাইভিং পেশা জীবনের প্রথম ঘটনাটি খুবই ভয়ঙ্কর, যা মামার মনে এমন এক অভিজ্ঞতার বীজ রোপণ করেছে যেটি তিনি এখনো ভুলতে পারেননি। অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে কাজ করার প্রায় 2.5 থেকে 3 মাস পর তার জীবনের প্রথম ভৌতিক ঘটনাটি ঘটে। আমার ছিল নাইট শিফট। রাতে যখনই কল আসতো তখনই আতিক মামাকে লোকেশন অনুযায়ী জায়গায় গিয়ে রোগীকে সেবা দিতে হতো। চাই রাত বাজুক 1টা, 2টা বা 3টা। তার সাথে একজন হেল্পারও ছিল। হেল্পারের নাম মাসুদ। মাসুদ ছিল মামার অর্ধেক বয়সের। সবসময় নাইট শিফটে আমার সাথে থাকতো। যদিও মামা ছিলেন অ্যাম্বুলেন্স ড্রাইভার, কিন্তু তার কম বেশি মেডিকেল নলেজ ছিল। কারণ প্রায় সময় এমার্জেন্সি কেসে রোগী যদি হাসপাতালে আসার মতো অবস্থায় না থাকতো, তাহলে মামা ও তার হেল্পারকেই রোগীর প্রাথমিক ট্রিটমেন্ট করতে হতো। প্রায় প্রতি রাতেই 2 থেকে 3টা এমার্জেন্সি কেস হ্যান্ডেল করতে হতো আতিক মামার। একদিন রাতে হঠাৎ একটি এমার্জেন্সি কেস আসে। মামারা ওই কেসটা শেষ করে আবার অ্যাম্বুলেন্স নিয়ে প্রতিদিনের মতো বসে গল্প করতে থাকে। তখন রাত বাজছিল 1:30টা। সকাল 6টায় তাদের শিফট শেষ হবে। তারা তখন অন্য এমার্জেন্সি কেসের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ওই দিন আর কোনো নতুন এমার্জেন্সি কেস এলো না। তারপর 6টা বাজলে তারা দুজনেই চলে যায়। পরের দিন আবার যথাসময়ে কাজে এসে পড়ে। তাদের নাইট শিফট শুরু হতো 11টা থেকে। আতিক মামার হেল্পার মাসুদ আড্ডা দিচ্ছিল অ্যাম্বুলেন্সের সামনে। হঠাৎ হাসপাতাল থেকে কল এলো। একটি জঙ্গলের ঠিকানা দিয়ে বলা হলো সেখানে 2জন লোক আছে, একজন মৃত আর অন্যজন ভয়ঙ্করভাবে আহত। আরও বলা হলো, যখন তাদেরকে প্রশ্ন করা হলো এই অবস্থা কিভাবে হয়েছে, তখন তারা জবাব দিয়েছিল জঙ্গলে তারা 2 বন্ধু ক্যাম্পিংয়ের জন্য যায় আর তাদের ওপর জঙ্গলি জানোয়াররা আক্রমণ করে। লোকেশনটা ছিল মংলার কাছাকাছি। আতিক মামা মাসুদকে বললেন, তাড়াতাড়ি গাড়িতে বস, এমার্জেন্সি কেস। বেশ দূরের রাস্তা, তাই মামা যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন। আর মাসুদ মেডিকেল সরঞ্জামগুলো ভালো করে চেক করছিল। রোগীকে এমার্জেন্সি প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুবিধার্থে অ্যাম্বুলেন্সের মধ্যে প্রাথমিক পর্যায়ের ব্যবস্থা করা ছিল। মাসুদ সবকিছু 2-3 বার চেক করে নিল, সব ঠিক আছে। অনেকটা সময় পার হওয়ার পর মামার আকাঙ্ক্ষিত লোকেশনের খুব কাছে চলে গেলেন। মামা হাসপাতাল থেকে আগেই রোগীর ফোন নাম্বার নিয়েছিলেন, যাতে করে যোগাযোগ করতে সুবিধা হয়। লোকেশনে একদম কাছে গিয়ে মামা রোগীকে কল দিলেন আর একদম সঠিক জায়গার ঠিকানা নিলেন। ঠিকানা পেয়ে মামা দেখলেন
তারা অ্যাম্বুলেন্স নিয়ে জঙ্গলের ভেতর যেতে পারবেন। তারপর মামা অ্যাম্বুলেন্স চালিয়ে জঙ্গলের ভেতরে যেতে লাগলেন, যেখানে রোগী আছে। মামা চেষ্টা করছিলেন যত দ্রুত সম্ভব রোগীর কাছে পৌঁছাতে। সময়টা ছিল জানুয়ারির শুরুর দিক, মোটামুটি ভালোই ঠান্ডা। ঘন জঙ্গল যেন অন্ধকারে মরিয়ে আছে, আর রাতের অন্ধকারে যেন নিজের আসল রূপে এসেছে। চলতে চলতে মাসুদ মামাকে বলল, আতিক ভাই, অ্যাম্বুলেন্স আর বেশি ভিতরে নেওয়া উচিত হবে না, কারণ এটা জঙ্গল তো, কাদামাটির মধ্যে ফেসে গেলে আরো সমস্যা। কি জানি কখন স্যাঁতস্যাঁতে কাদার মধ্যে গাড়ি আটকে যায়। এর মধ্যে হাসপাতাল থেকেও বারবার কল আসছিল তাদের অবস্থা জানার জন্য, যে তারা কোথায় আছে, রোগীর কাছে এখনো পৌঁছেছে কিনা। মামা মাসুদের কথা মতো অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীকে কল দিলেন, কিন্তু এবার রোগী কল উঠালো না। কয়েকবার কল না ওঠানোর কারণে তারা মনে করলেন হয়তো রোগী জ্ঞান হারিয়েছে। এই ভেবে মামা আর মাসুদ অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচার বের করে জঙ্গলের ভেতরে হাঁটা দিলেন, সাথে টর্চ লাইটও নিয়ে গেলেন। দুজনেই কাঙ্ক্ষিত জায়গার দিক নির্দেশনা মনে করে আগে বাড়ছিলেন। কিন্তু কিছুটা ভেতরে যাওয়ার পরও যখন মামা রোগীর সন্ধান পাচ্ছিলেন না, তখন মাসুদ বলল, আতিক ভাই, আমার মনে হয় আমরা ভুল রাস্তায় চলে এসেছি। অ্যাম্বুলেন্সে ফিরে গিয়ে হাসপাতালে খবরটা জানানো উচিত, যাতে করে তারা আমাদেরকে আরো সঠিক লোকেশন দিতে পারে। মামা মাসুদের কথায় রাজি হয়ে অ্যাম্বুলেন্সের দিকে যেতে লাগলেন। 2-3 কদম যাওয়ার পর তারা দুজন এক লোকের আওয়াজ শুনতে পারলেন। আওয়াজ শুনে সাথে সাথেই দুজন পিছন ফিরে তাকালেন আর দেখলেন তাদের সামনে আনুমানিক 5-7 গজ দূরে একটা লোক একটি গাছের সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে লাল কালারের একটি গেঞ্জি আর কালো রঙের একটি প্যান্ট। হাতের ইশারায় লোকটি তাদেরকে ডেকে গাছটির পেছনে চলে যায়। মামা আর মাসুদ মনে করলো সেই রোগী, তাই কিছু না ভেবে তৎক্ষণাৎ দ্রুত গতিতে ওই লোকের কাছে গেলেন স্ট্রেচার নিয়ে। তারা যখন দৌড়ে গাছের কাছে গেল, তখন সেখানে কেউ ছিল না। মামা আর মাসুদ গাছের পেছনে আর আশেপাশে খুঁজে দেখলো কেউ নেই। তারা অবাক হয়ে গেল আর ভাবলো এটা কি সত্যি ছিল নাকি তাদের মনের ভুল। কিন্তু একসাথে দুইজনের কিভাবে মনের ভুল হতে পারে। মামা আর মাসুদ দুজনে মিলে লোকটিকে আশেপাশে আর গাছের পেছনে খুঁজতে লাগলো, সাথে চিৎকার করে বলছিল সে যদি তাদের আওয়াজ শোনে তাহলে তাদেরকে সাড়া দিতে। তারপর খুঁজতে খুঁজতে 3-4 মিনিট পর তারা ওই লোকটির আওয়াজ আবার শুনতে পেল আর লোকটিকে দেখতেও পেল। লোকটি এবারও এক গাছের দিকে হাঁটতে হাঁটতে তাদেরকে ডাকছে। মামা আর মাসুদ এবার লোকটিকে ভালোভাবে দেখলেন। লোকটির কাছে কিছুই ছিল না। তারা যখন কাছে যাচ্ছিল তখন দেখে মনে হলো তার কন্ডিশন একদম ঠিক। সে ভালোভাবেই হাঁটাচলা করছিল, গায়ে কোনো রক্তের ছিটা ফোটাও ছিল না। মামা আর মাসুদ যেতে যেতে লোকটি দৌড়াতে শুরু করলো। তারাও লোকটির পেছনে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে লোকটি এক সময় ঝোপঝাড়ের ভেতরে চলে গেল। সেখানে বড় বড় গাছ। আতিক মামা আর মাসুদও সেখানে গেলেন আর দেখলো গাছগুলোর সামনে ক্যাম্পিংয়ের টেন্ট লাগানো, আর নিভু নিভু আগুন জ্বলছিল টেন্টের সামনে কিছু কাঠের মধ্যে। ওইখানে ক্যাম্পিংয়ের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা এদিক ওদিক তাকিয়ে লোকটিকে দেখার চেষ্টা করছিল, কিন্তু লোকটি সেখানে নেই। তাদের কাছে লোকটির আচরণ খুবই অদ্ভুত লাগলো। তারা ভাবছিলেন লোকটি এমন কেন করছে, সাহায্যের জন্য ডেকে তামাশা শুরু করেছে। এমন সময় মামার চোখে পড়ল টেন্টের পিছন দিকে পড়ে থাকা একটি মরদেহের ওপর। তিনি দৌড়ে গিয়ে পালস চেক করে দেখলেন সে মারা গেছে, আর তার সমস্ত শরীরে আঁচড় কাটার দাগ। আঁচড়গুলো দেখে মনে হলো কোনো জঙ্গলি হিংস্র পশু এই আঁচড়গুলো দিয়েছে, আর তার পেটের নাড়িভুড়িগুলো অর্ধেক বাহিরের দিকে। মামার হিসেবে লোকটি মারা গিয়েছে প্রায় 3 থেকে 4 ঘন্টারও আগে। মৃত ব্যক্তির সমস্ত রক্ত বের হয়ে শরীর ফ্যাকাশে হয়ে গেছে। হাসপাতাল থেকে দেয়া তথ্য অনুযায়ী এখানে 2 জন লোকের থাকার কথা, যাদের মধ্যে একজন মৃত আর অন্যজন আহত। মামা বুঝতে পারলেন এটি সে মৃত ব্যক্তির দেহ, আর যে ব্যক্তি আহত ছিলেন সে অনুপস্থিত। মাসুদ আর আতিক মামা আহত লোকটির জন্য চিৎকার করে আওয়াজ দিতে থাকলেন, কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না। তারা সন্দেহ করলেন এতক্ষণ যে লোকটি তাদেরকে অ্যাম্বুলেন্সের কাছ থেকে নিজের পিছে পিছে এই পর্যন্ত নিয়ে এসেছেন, সেই হয়তো দুজনের মধ্যে আহত লোকটি। মামা আর মাসুদ মরদেহ স্ট্রেচারে উঠিয়ে আহত লোকটিকে আশেপাশে খুঁজতে লাগলেন। মাসুদ একটি ঝোপের সামনে ওই লাল গেঞ্জি পরা লোকটিকে দেখতে পেলেন, কিন্তু মৃত অবস্থায়। তাড়াতাড়ি আতিক মামাকে ডেকে বলল, মামা মামা এদিকে আসেন। মামাও ছুটে ওই দিকে গেলেন। গিয়ে দেখলেন জঙ্গলে ঢুকে সর্বপ্রথম তারা যে লোকটিকে দেখেছিল সেই লোকটি, কিন্তু তখন তো সে জীবিত ছিল। তাদেরকে পথ দেখিয়ে টেন্ট পর্যন্ত নিয়ে এলো আর সম্পূর্ণ সুস্থ ছিল। তাহলে এখন তার দেহ এমন নিথর হয়ে পড়ে আছে কিভাবে? তার পেটও ঠিক একইভাবে ছিন্ন ভিন্ন করা, নাড়িভুড়ি বের হয়ে গেছে, আর পা দুটো শরীর থেকে আলাদা হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল তার মৃত্যু 3 থেকে 4 ঘন্টা আগে হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব?
একটু আগেও যে লোকটাকে দুজনেই দেখেছে সুস্থ অবস্থায়, এখন তাকে দেখে মনে হচ্ছে তার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। তার একটা হাত ভাঙা ছিল আর অন্য হাতে ছিল মোবাইল, কানের কাছাকাছি। এরকম দৃশ্য দেখে মামা মাসুদের দিকে আর মাসুদ মামার দিকে তাকিয়ে রইল আর নির্বাক হয়ে পড়ল। তারা ভাবল, এতক্ষণ পর্যন্ত তাদেরকে এক মরাদেহ নিজের সঠিক লোকেশনে নিয়ে এসেছে। এরকম এক বিব্রতকর ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে দুজনেই হতভম্ব হয়ে পড়লেন। ওইদিকে হাসপাতাল থেকে তাদের খবর জানতে কলের উপর কল আসছিল, কিন্তু কল ধরে তারা কি বলবে? তারা যে ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছে তাকে হাসপাতালে বললে আদৌ কেউ বিশ্বাস করবে? কিন্তু জবাবদিহি দিতেই হবে। তাই আতিক মামা হাসপাতালে কল দিয়ে যেই কিনা সমস্ত ঘটনা খুলে বলবেন, ঠিক ওই সময় মাসুদ মামার থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিয়ে বলল, ডাক্তার সাহেব, আমরা এখানে পৌঁছানোর আগেই তারা দুজন মারা গেছে। তারপর সমস্ত লোকেশন সঠিকভাবে হাসপাতালে জানিয়ে দিল। সেখান থেকে নির্দেশনা আসলো যে তারা যেন লাশ দুটো নিয়ে কাছের কোনো হাসপাতালে যায়। সেখান থেকে ফরেস্ট অফিসাররা এসে তদন্ত করবেন। তারপর আতিক মামা আর মাসুদ মিলে মরদেহ দুটি এক এক করে স্ট্রেচারে উঠিয়ে অ্যাম্বুলেন্সে রাখে দরজা লাগিয়ে দিলেন। আতিক মামা আর মাসুদ সামনে বসে পড়ল। মামা অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন। আতিক মামা আর মাসুদ একে অপরের সাথে কোনো কথা বলছিলেন না। মামা এক ধ্যানে গাড়ি চালাচ্ছেন। এমন সময়ে গাড়ির সাইড মিররে মামা লক্ষ্য করলেন ওই লাল গেঞ্জিওয়ালা লোকটা জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছে, যাকে কিনা একটু আগে মামা আর মাসুদ মিলে অ্যাম্বুলেন্সে উঠিয়েছে। মামা যেই কিনা এই দৃশ্যের কথা মাসুদকে বলতে যাবে, মাসুদ মামার হাত চেপে ধরে বলল, আতিক ভাই, শান্ত থাকেন, ওর দিকে তাকিয়ে না, একভাবে গাড়ি চালিয়ে কোনো রকম কাছে কোনো হাসপাতালে চলুন। অর্থাৎ মাসুদও ওই দৃশ্য দেখছিল। তারপর আতিক মামা আর মাসুদ দুজনেই দোয়া দরুদ পড়তে পড়তে কোনো রকম কাছের একটি হাসপাতালে পৌঁছালো। আর লাশ দুটো স্টাফদের কাছে বুঝিয়ে দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে এলো। কিন্তু হাসপাতালের কাউকে কিছু বললেন না। মনে করলেন, কে তাদের এই ঘটনার কথা বিশ্বাস করবে? অন্যদের কাছে তো এটি কাজে ফাঁকি দেওয়ার জন্য একটি গল্প মাত্র। কিন্তু আতিক মামা আর মাসুদের সাথে তাদের জীবনে প্রথমবার এরকম কিছু ঘটে। তারা তাদের নিজ চোখে এরকম অপ্রত্যাশিত লোমহর্ষক কোনো দৃশ্য দেখতে পাবেন কখনোই ভাবেননি। দুজনের মনে অজানা অনেক প্রশ্ন, যার কোনো উত্তর তাদের কাছে নেই, আর তা অন্যদের কাছে শুধুমাত্র ভিত্তিহীন এক গল্প। এটা ছিল মামার জীবনে ঘটা প্রথম ভৌতিক ঘটনা। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আতিক মামার জীবনের দ্বিতীয় হাড়হিম করা ঘটনায়। ঘটনাটি ঘটে 2020-এর দিকে, যখন করোনা ভাইরাসের সময় চলছিল আর চারিদিকে ছিল লকডাউন। দিন হোক কিংবা রাত, মানুষ নিজ বাড়িতেই থাকতো। তখন মামার কাজকর্ম খুবই কম ছিল। 2-3 দিনে 2-1টা এমার্জেন্সি কেস আসতো। কাজের চাপ কমে যাওয়ার কারণে মাসুদ তার গ্রামের বাড়িতে চলে যায়। আর এইদিকে মামার জন্য সংসার চালানো একটু কঠিন হয়ে পড়ে। টানা 3 দিন আতিক মামার কোনো কাজের জোগাড় হলো না। 3 দিন পর হঠাৎ মামার মোবাইলে একটি কল আসে। তবে কলটি হাসপাতাল থেকে নয়, বরং রোগীর পরিবারে থেকে আসে। বলা হয় ইমার্জেন্সি 3-4টা লাশ তাদের গ্রামের ঠিকানায় পৌঁছে দিতে হবে। মামার যেহেতু টানা 3 দিন কোনো কাজ হয়নি, আর আগামীতে আবার কখন কাজ হবে তাও জানা নেই, এইদিকে টাকারও খুব প্রয়োজন, তাই তিনি রাজি হয়ে যান। অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়েন লাশগুলো আনতে। তারপর ঠিকানা মতো মামা পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন 4টি প্যাকেট করা লাশ, আর তাদের পরিবারের লোকেরা সেখানে উপস্থিত। তারা মামাকে বলল 4টি লাশ একই গ্রামে নিয়ে যেতে হবে। তাই আর দেরি না করে পরিবারের লোকদের নিয়ে ধরাধরি করে লাশ 4টি অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিলেন। লাশগুলোর পরিবারের কিছু লোক আলাদা গাড়িতে করে অ্যাম্বুলেন্সের পিছে পিছে আসছিল। কিন্তু ওই অ্যাম্বুলেন্সে মামাও 4টি লাশের সাথে একাই ছিলেন। টাকার খুব প্রয়োজন বলে মামা কাজটি করতে বাধ্য ছিলেন। মামার লাশগুলোর পরিবারের কাছে অনুরোধ করছিলেন যে তার সাথে যেন একজন অ্যাম্বুলেন্সে থাকে। যেহেতু মাসুদ গ্রামে চলে গিয়েছে, তাই মামা একা, আর 4টি লাশ। তিনি একটু ভয় পাচ্ছিলেন, কিন্তু লাশগুলোর পরিবারের লোকেরা জানালো করোনার কারণে তারা মামার সাথে বসতে পারবেন না। অ্যাম্বুলেন্স চলছে, আর অ্যাম্বুলেন্সের পেছনে লাশের পরিবারের 2টি গাড়ি আসছে। চলতে চলতে সামনে দেখা গেল গাড়ি চেকিং হচ্ছে, তাই মামার গাড়িটাও থামানো হলো। তারপর জিজ্ঞাসাবাদ করে মামার শরীরের টেম্পারেচার চেক করা হলো। সবকিছু ঠিকঠাক ছিল, তাই তাদেরকে ছেড়ে দেয়া হলো। আবার অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো। কিন্তু লাশের পরিবারের লোকগুলো যে গাড়ি দুটোতে ছিল, সেই গাড়ি দুটি পুলিশ আটকে ফেলল। মামা অ্যাম্বুলেন্স এক সাইডে রেখে তাদেরকে কল দিলেন। তারা বলল পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটকেছে, তাদের আসতে কিছুটা সময় লাগবে। আর মামাকে গ্রামের ঠিকানার দিক নির্দেশনা দিয়ে লাশ নিয়ে চলে যেতে বললেন। সেখানে একটি লোকের নামও বললেন,
যে কিনা মামার কাছ থেকে লাশগুলো সংগ্রহ করবে। যদিও মামা ওই গ্রামের রাস্তা চিনতেন না, কিন্তু তাদের দিক নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুলেন্স চালাতে লাগলেন। যেতে যেতে মামা দেখলেন অনেক মানুষ রাস্তার পাশে বসে আছে। কেউ খাবার খাচ্ছে তো কেউ গাড়ির জন্য অপেক্ষা করছে। মামার কাছে অনেকে লিফট চেয়েছিল, কিন্তু মামা কারোর জন্য গাড়ি থামাননি। চলতে চলতে মামা একটু পর পর তাদেরকে কল দিয়ে রাস্তা জিজ্ঞেস করে নিতেন, কিন্তু হঠাৎ নেটওয়ার্কের সমস্যা হলো, ভালো করে কথা শোনা যাচ্ছিল না। কেটে কেটে দুই একটা শব্দ শোনা গেল, সম্পূর্ণ কথা অস্পষ্ট। মামা শুধু গ্রামটির নাম শুনতে পেরেছিলেন, তাই রাস্তার লোকেদের জিজ্ঞাসা করতে করতে আগে বাড়তে লাগলেন। একসময় সম্পূর্ণ নীরব রাস্তায় চলে এলেন। এখন কোনো মানুষও দেখা যাচ্ছে না। সামনে আর পেছনে মামা শুধু অন্ধকারে দেখতে পেলেন, আর সেখান থেকে রাস্তা অনেক খারাপ ছিল। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। রাস্তা খারাপ হওয়ার কারণে এখন গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছিল। একটু পর পর ঢাকনি খাচ্ছিল। আতিক মামার দুটি লাশ অ্যাম্বুলেন্সের দুই পাশের সিটে আর বাকি দুটি অ্যাম্বুলেন্সের মাঝ বরাবর নিচে রেখেছিলেন। গাড়ি যখন ঝাঁকি খাচ্ছিল তখন পেছন থেকে খুব বিকট একটা আওয়াজ আসলো। আতিক মামা আন্দাজ করলেন হয়তো দুই পাশের সিটে রাখা লাশ দুটো নিচে থাকা লাশের উপরে পড়েছে। মামা ইচ্ছা করলেন অ্যাম্বুলেন্স থামিয়ে লাশগুলো উঠিয়ে আবার সিটে রাখতে, কিন্তু তার সাহসে মোটেও কুলাচ্ছিল না। তাই তিনি এভাবেই চলছিলেন। ভয়ে মামার গলা শুকিয়ে আসছিল। মামা চুপচাপ গাড়ি চালাতে চালাতে মনে মনে আল্লাহকে ডাকছিলেন। রাস্তা পুরো নীরব, পিছনে চারটি লাশ, সামনে মামা একা। এমন অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। মামা মনে করলেন এখন যদি তিনি গাড়ি ব্যাক করেন তাহলে হয়তো রাস্তা ভুলে যাবেন, আর এতে করে আরো বেশি বিপদ হবে। তাই আগে চলতে থাকলেন এইভাবে যে রাস্তাটা কোথাও না কোথাও গিয়ে তো শেষ হবে। যে ভাবা সেই কাজ। গাড়ি চলতে চলতে একসময় রাস্তাটা শেষ হয়ে গেল, কিন্তু রাস্তা যেখানে শেষ হলো সেই জায়গা দেখে আমার চোখ কপালে উঠল, কারণ সামনে ছিল ঘন জঙ্গল। এটা দেখে মামার হাত পা কাঁপতে শুরু করলো। হন্তদন্ত করে তিনি তাড়াতাড়ি লাশের পরিবারের কাছে কল দিলেন, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে কল ঢুকছিল না। মামা তখন ইচ্ছে করছিল লাশগুলো আর অ্যাম্বুলেন্স রেখে তিনি পালিয়ে যাবেন, কিন্তু মামা এখন ভয় আর দায়িত্বের বেড়াজালে আটকে পড়েছেন। কোনো রকম আল্লাহ তাআলার নাম নিতে নিতে মামা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ব্যাক করলেন আর ফিরে যেতে শুরু করলেন। প্রায় 1 কিলোমিটার ব্যাক যাওয়ার পর রাস্তা খারাপ হওয়ার কারণে অ্যাম্বুলেন্সের পিছনের চাকা পাঞ্চার হয়ে গেল। বিপত্তি বাঁধল এই জায়গাতেই। মামা না চাইতেও অ্যাম্বুলেন্স থেকে নেমে নিজের মুখ ঢেকে নতুন চাকা বের করার জন্য অ্যাম্বুলেন্সের দরজা খুললেন। খুলে দেখলেন এক পাশের সিটের লাশ নিচে পড়েছে। কোনো রকম পাঞ্চার টায়ার খুলে নতুন টায়ার লাগালেন, আর নষ্ট টায়ারটি লাশগুলোর সামনে রেখে তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিলেন। এবার দরজা লাগানোর সাথে সাথেই মামা ভেতর থেকে কিছু একটা নড়াচড়ার শব্দ পেলেন। ভাবলেন হয়তো টায়ারটি লাশের উপরে পড়েছে, কিন্তু পর মুহূর্তেই আমার ধারণা পাল্টে গেল, কারণ ভেতর থেকে দরজায় অনবরত ঠক ঠক করা হচ্ছিল। আর ক্রমশ অল্প সময়ের মধ্যেই আওয়াজ আরো বেড়ে গেল। এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে মামা অ্যাম্বুলেন্স থেকে অনেকটা দৌড়ে গিয়ে দাঁড়ালেন। মামা তখন শরীর অবশ্যই আসছিল। চোখের সামনে এরকম ভয়ঙ্কর অবস্থা দেখে মামা কাঁদতে লাগলেন। যা তিনি দেখছেন এটা তার মনের কোনো ভুল না। অ্যাম্বুলেন্স আস্তে আস্তে দুলতে শুরু করলো। মনে হলো যেন লাশগুলো জীবিত হয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে লাফালাফি করছে। 3-4 মিনিট এই অবস্থা থাকার পর হঠাৎ সবকিছু আগের মতো শান্ত হয়ে গেল। মামা কান্না বন্ধ করলেন আর জোরে জোরে আল্লাহর নাম পড়তে শুরু করলেন। তার মনে হলো হয়তো ভেতরে কোনো একজন জীবিত আছে, যাকে ভুলে মৃত ঘোষণা করা হয়েছে। হতে পারে সে মামার কাছ থেকে সাহায্য চাইছে। তাই আল্লাহর নাম নিতে নিতে মনে একটু সাহস জগিয়ে মামা অ্যাম্বুলেন্সের দরজা খুললেন। দেখলেন লাশগুলো সব আগের মতোই আছে, আর যে লাশটা পড়ে গিয়েছিল সেটিও এখন আগের জায়গায়। এই দৃশ্য দেখে মামা যেন নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছেন। কি করবেন কিছুই বুঝতে পারছেন না। তার সাথে কি হচ্ছে এগুলো। প্রায় 5 মিনিটের মতো মামা খায় দরজা খুলে লাশগুলোর দিকে তাকিয়ে রইলেন। লাশগুলো নিথর হয়ে পড়ে আছে। মামা নিজেকে সান্ত্বনা দিলেন যে ভয়ের কারণে হয়তো সে উল্টাপাল্টা দেখছে। তাই তাড়াতাড়ি দরজা বন্ধ করে সিটে গিয়ে বসলেন আর গাড়ি চালাতে লাগলেন। আনুমানিক 5 কিলোমিটার ব্যাক যাওয়ার পর মামা লক্ষ্য করলেন সামনে 2টি গাড়ি। গাড়ি দুটি দেখে যেন মামার শরীরে প্রাণ ফিরে এলো। মনে যেন বেঁচে থাকার আনন্দ ফুটে উঠেছে। ওই গাড়ি দুটো মামার অ্যাম্বুলেন্সের সামনে এসে থামলো। মামা গাড়ি থেকে নেমে দেখলেন লাশগুলোর পরিবারের লোকেরা। তারা মামাকে জিজ্ঞাসা করলো কেন মামা কল ধরছিলেন না। মামা বললেন কল তো আমি আপনাদেরকে অনেক দিয়েছি, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কল ঢুকছিল না। মামা পকেট থেকে ফোনটা বের করলেন আর দেখলেন এখন নেটওয়ার্ক ফুল। মামা অবাক হয়ে গেলেন,
কিন্তু তাদেরকে লাশগুলোর ব্যাপারে কিছু না বলে বললেন, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপর পরিবারের লোকেরা মামাকে সঠিক রাস্তা দেখিয়ে গ্রামে নিয়ে গেল। মামা তাদের কাছ থেকে নিজের পারিশ্রমিক বুঝে নিলেন, কিন্তু ওই রাতে আবার অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে আসার সাহসটুকু আমার মধ্যে ছিল না। তাই মামা তাদেরকে অনুরোধ করলেন রাতটুকু যেন তাকে এখানে কাটানোর ব্যবস্থা করে দেয়া হয়। পরিবারের লোকেরাও মামাকে ব্যবস্থা করে দিলেন। ফজর হতে মামার এক মুহূর্ত অপেক্ষা না করে অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে আসলেন। মামার সাথে ওই দিন রাতে এত কিছু ঘটেছে তার কোনো প্রমাণ তার কাছে নেই, কিন্তু সে নিজে যা প্রত্যক্ষ করেছে সেটাকে মিথ্যা বলার কোনো উপায় নেই। তার মধ্যে শিহরণ জাগানো সেই ভয়, আতঙ্ক আর সচক্ষে মরণ দেখার অভিজ্ঞতা বলার মতো না। কিন্তু সংসার ভালো রাখার জন্য প্রতিনিয়তই তাকে নিজের মরণ সচক্ষে দেখতে হতো। এখন আমরা শুনব আতিক মামার জীবনে ঘটা তৃতীয় একটি অপ্রত্যাশিত লোমহর্ষক অভিজ্ঞতার ঘটনা। সময়টা রাত আনুমানিক 2টা। আতিক মামা একটি লাশ নিয়ে ঘটনাস্থল থেকে হাসপাতালে যাচ্ছিলেন। তখন তার সাথে মাসুদও ছিল। যে ব্যক্তি এখন লাশ হয়ে পড়ে আছে, একটু আগেও সে গাড়ি চালাচ্ছিল আর অ্যাক্সিডেন্ট করে পরিণত হয় লাশে। সে খুব স্পিডে ড্রাইভিং করছিল আর এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক বিশাল গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। মামা নিজেই তার লাশটি গাড়ি থেকে বের করে অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিলেন। মামা দেখছিলেন তার অর্ধেক শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, হাত পা কাটা পড়েছে। ঘটনাস্থল যেন তার রক্তের স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তার কোমর থেকে মাথা পর্যন্ত একসাথে প্যাকেট করা, আর হাত পা আলাদা প্যাকেটে। খুব বিভৎস এক দৃশ্য। এমন মরণ আল্লাহ কাউকে না দিক। ঘটনাস্থল থেকে হাসপাতালের দূরত্ব মোটামুটি 5 কিলোমিটারের মতো। ঘটনাস্থল থেকে মামার অবস্থান সবচাইতে কাছের হওয়ায় সবার আগে এমার্জেন্সি সেবা দেওয়ার জন্য আতিক মামা আর তার হেল্পার মাসুদেরই যাওয়া হয়। ঘটনাস্থলে আরও কিছু মানুষ আহত অবস্থায় আছে। অন্য অ্যাম্বুলেন্স প্রায় অর্ধেক রাস্তায় এসে পড়েছে সাহায্যের জন্য, আর টুকটাক মেডিকেল সেবা দেওয়ার জন্য মাসুদকে সেখানে রেখে আসতে হয়। আতিক মামা একাই অ্যাম্বুলেন্স করে ওই অর্ধেক লাশ নিয়ে হাসপাতালের দিকে রওনা দেন। অর্ধেক রাস্তা পার হওয়ার পর মামা খেয়াল করলেন যেন লাশটা পিছনে খুব জোরে নাড়াচাড়া করছে, যার কিনা শুধু মাজা থেকে মাথা পর্যন্ত শরীর আর হাত পা আলাদা। মামা প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি গাড়ি এক সাইডে লাগিয়ে নিচে নেমে অ্যাম্বুলেন্সের দরজা খুললেন। দরজা খুলে মামা যে দৃশ্য দেখলেন তা কেউই দেখতে চাইবে না, চাই সে যত সাহসী হোক না কেন। আতিক মামা দেখলেন 2 ভাগে প্যাকেট করা লাশের অংশগুলো নিজে নিজেই এমনভাবে প্যাকেটের মধ্যে নাড়াচাড়া করছে যেন সে এখনো জীবিত আর প্যাকেট ছিঁড়ে বের হয়ে যাবে। পরিস্থিতির ভয়াবহতা সহ্য করতে না পেরে আতিক মামা অ্যাম্বুলেন্স আর লাশ সেখানে রেখেই হাসপাতালের দিকে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে যখন মামা হাসপাতালে পৌঁছালেন তখন স্টাফদের সবকিছু বললেন, কিন্তু কেউই মামার কথায় বিশ্বাস করল না। মামা অন্য আরেকটি অ্যাম্বুলেন্স নিয়ে ড্রাইভার সহ তার অ্যাম্বুলেন্সের জায়গায় পৌঁছালেন, কিন্তু কাছে গেলেন না। তার সাথে থাকা অন্য অ্যাম্বুলেন্স ড্রাইভারকে পাঠালেন। সে গিয়ে দেখল সবকিছুই স্বাভাবিক, লাশগুলো জায়গা মতো ঠিকঠাক আছে। ওই ড্রাইভার মামাকে ডাক দিলেন, কিন্তু মামা যেহেতু গভীর ভয়ে আচ্ছাদিত তাই কাছে যাওয়ার সাহস করলেন না। কিন্তু ওই ড্রাইভার বারবারই মামাকে জোরাজোরি করছিলেন, তাই একসময় মোটামুটি বাধ্য হয়ে মামাকে তার অ্যাম্বুলেন্সের সামনে যেতে হয়। গিয়ে দেখলেন যেভাবে যে প্যাকেট রেখেছিলেন ঠিক সেভাবেই প্যাকেটগুলো নিজ নিজ জায়গায় নিথর হয়ে পড়ে আছে। ড্রাইভার মামাকে বলল, আরে এরকম মনের ভুল হয়। মামা অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এটা তার মনের ভুল ছিল না, তিনি যা দেখেছেন তা সত্যিই তার সাথে ঘটেছে, কিন্তু কিছুতেই ড্রাইভারকে বিশ্বাস করাতে পারলেন না। তারপর মামা নিজের অ্যাম্বুলেন্সে চড়ে লাশটিকে হাসপাতালে নিয়ে আসলেন আর ডাক্তারদের বুঝিয়ে দিলেন। এমন সময় মাসুদও চলে এসেছিল হাসপাতালে। মাসুদকে দেখে মামা দৌড়ে তার কাছে গেলেন। মামার বিশ্বাস তার সাথে আজ যেটি ঘটেছে তা মাসুদকে বললে সে অবশ্য বিশ্বাস করবে, কারণ এর আগেও মাসুদ আর মামা একসাথে এরকম ভৌতিক অভিজ্ঞতা অর্জন করেছে। আতিক মামা মাসুদকে সবকিছু খুলে বললেন। মাসুদ মামার এক একটি কথা বিশ্বাস করলো আর অভয় দিয়ে বলল, আতিক ভাই, আমাদের কাজটাই এমন যে পর্যন্ত তারা নিজেরা এরকম বিভৎস অভিজ্ঞতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এইসব বিশ্বাস করানো অসম্ভব। যা আমাদের সাথে ঘটেছে তা তাদের জন্য শুধুই গল্প। তারপর ওই দিনের মতো ডিউটি শেষ করে মাসুদ মামাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেও বাড়িতে চলে যায়। এই ছিল মামার জীবনে ঘটে যাওয়া অসংখ্য ভৌতিক ব্যাখ্যাহীন ঘটনার মধ্যে থেকে 3টি অপ্রিয় অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 8-10 বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 11:30, বর্ষার প্রায় শেষ সময়।
সারাদিন বৃষ্টি হওয়ার পর গ্রামের চারপাশে এমন এক স্বেচ্ছাতে গন্ধ, দূরের বাঁশঝাড়ে বাতাস লাগলে পাতাগুলো এমন শব্দ করছিল যেন কেউ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। গ্রামের নাম ছিল চর নদী। গ্রামের একবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো বাড়ি। বাড়িটা এত বছর ধরে পরিত্যক্ত যে দিনের বেলাতেও মানুষ খুব একটা ওই রাস্তা দিয়ে যেত না। বাড়িটার নাম সবাই জানতো মোল্লা বাড়ি। কথিত কথা, প্রায় 30 বছর আগে ওই বাড়ির মালিক হঠাৎ এক রাতে বাড়ি ছেড়ে চলে যান। যাওয়ার আগে তিনি শুধু বলেছিলেন, রাতের পর ওই বাড়ির ঘরে কেউ যেন না ঢোকে। কেন? তার কোনো উত্তর দেননি তিনি। এরপর বহু বছর ধরে বাড়িটা তালাবদ্ধই ছিল। কিন্তু সেদিন রাতে সেই বাড়ির সামনে দাঁড়িয়েছিল রাকিব। রাকিব শহর থেকে গ্রামে এসেছিল তার মামা বাড়িতে। সেই সব ভূত গল্পে বা জিনের গল্পে বিশ্বাস করত না। গ্রামের লোকজন যখন মোল্লাবাড়ির গল্প করত তখন সে হাসত। তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করেছিল, তুই এত সাহসী হলে আজ রাতে মোল্লাবাড়িতে গিয়ে থাকতে পারবি? রাকিব হেসে উত্তর দিল, পারবো না কেন? সেই কথার পরেই বাজি ধরা হয়েছিল। রাকিবকে শুধু এক রাত ওই বাড়ির ভিতরে থাকতে হবে, এই বাজি। রাত 12টার পর সে ওই বাড়িতে যায়, আর ভোর হওয়ার আগে তাকে কোন থেকে বের হয়ে আসতে হবে। এটাই ছিল বাজি। তাকে প্রথমে বিষয়টাকে মজা হিসেবেই নিয়েছিল, কিন্তু রাত যখন 11:50-এর কাছাকাছি, তখন তার বুকের ভিতর অদ্ভুত একটা অস্বস্তি যেন কাজ করতে শুরু করল। তার হাতে ছিল একটি টর্চ, পকেটে মোবাইল, তার গলায় ছোট্ট একটি ক্যামেরা ঝোলানো। সে বাড়ির সামনে দাঁড়িয়ে তালাটা দেখল। তালাটা পুরনো, কিন্তু আশ্চর্যের বিষয়, তালায় ধুলোর কোনো চিহ্নই নেই, যেন সম্প্রতি কেউ সেটা খুলছে। রাকিব টর্চের আলো ফেল, আর ঠিক তখনই ঠক করে বাড়ির ভিতর থেকে একটা শব্দ এল। রাকিব যেন ঠিক সেই মুহূর্তে স্থির হয়ে গেল। আবার ঠক ঠক শব্দ। মনে হলো কেউ যেন ভিতর থেকে কাঠের দরজায় আঙুল দিয়ে টোকা দিচ্ছে। রাকিব নিজেকে বোঝালো ইঁদুর হবে। সে তালাটা খুলে ফেলল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো। বাইরে গরম ও ভ্যাপসা আবহাওয়া, কিন্তু বাড়ির ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। রাকিব টর্চ জ্বালিয়ে চারপাশ দেখল। দেয়ালে পুরনো ছবি, মেঝেতে ধুলো, কোনায় ভাঙা একটি কাঠের বাক্স, আর সামনের দিকে লম্বা একটি করিডোর। করিডোর একবারে শেষ মাথায় ছিল সেই উত্তর ঘর, যে ঘরে কাউকে ঢুকতে নিষেধ করা হয়েছিল। রাকিব ক্যামেরা অন করল। আমি এখন মোল্লাবাড়ির ভিতরে, সময় রাত 12টা। এখন পর্যন্ত আমার সাথে কোনো কিছুই হয়নি। কথাটা বলেই সে ভিডিওর মধ্যেই হাসল, কিন্তু তার হাসি কয়েক সেকেন্ডের মধ্যেই যেন থেমে গেল, কারণ ক্যামেরা স্ক্রিনে তার পিছনে যেন একটা ছায়া দেখা গেল। রাকিব এই ছায়াটা দেখার পর দ্রুত ঘুরে দাঁড়াল। সে চারপাশে লক্ষ্য করল, কেউ নেই। সে আবারও ক্যামেরার দিকে তাকাল। ছায়াটাও নেই। আলো ছায়া সব যেন একটা খেলা। নিজেকে বোঝালো সে। তারপর সে বসার ঘরে একটা চেয়ার টেনে সেখানে বসে পড়ল। প্রায় আধা ঘন্টা কোনো কিছুই তার সাথে ঘটল না। রাত যখন 12:40 পার হয়েছে, রাকিব তখন ফোন বের করল। ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। সে অবাক হল। এই এলাকায় সাধারণত নেটওয়ার্ক সময় থাকে, কিন্তু বাড়ির ভিতরে ঢোকার পর থেকেই মোবাইলে নেটওয়ার্কের কোনো সিগন্যালই যেন নেই। আর ঠিক তখনই তার মোবাইলে একটা নোটিফিকেশন এলো, আননোন ডিভাইস কানেক্ট। রাকিব যেন এটি দেখার পর কুঁচকে গেল। এটা আবার কি? সে ব্লুটুথ খুলে দেখল, কোনো ডিভাইস দেখা যাচ্ছে কি। কিছুক্ষণ পর আবারও সেই একই নোটিফিকেশন। তারপর একটা অডিও ফাইল নিজে রাকিব সঙ্গে সঙ্গে ভলিউম কমিয়ে দিল। অডিওতে প্রথমে শুধু বাতাসের শব্দ শোনা যাচ্ছিল, তারপর খুব ক্ষীণ একটা কণ্ঠ, এখানে কে এসেছে। রাকিবের হাত যেন নিমিষেই ঠান্ডা হয়ে গেল।
সে অডিও বন্ধ করে দিল। তারপর মোবাইল বন্ধ করতে গেল, কিন্তু মোবাইল ফোনটি যেন কোনোভাবেও বন্ধ হলো না। স্ক্রিনে শুধু একটা লেখা দেখা গেল, উত্তর ঘরে যেও না। রাকিব এবার সত্যি একটু ভয় পেয়ে গেল, কারণ ওই কথাটা সে কাউকে বলে, কেউ জানতো না যে ঘরের সামনে যেতে চাইছে। সে উঠে দাঁড়ালো, আর ঠিক তখনই বাড়ির উপরতলা থেকে একটা শব্দ হলো, ধূপ করে। তারপর আবারও ধূপ ধূপ করে এই শব্দটা হলো, মনে হলো কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। রাকিব টর্চটা সিঁড়ির দিকে ধরল, কিন্তু সিঁড়িতে কেউ ছিল না। কিন্তু শব্দটা যেন কোনোভাবেও থামলো না, বরং এবার শব্দটা আরো কাছ থেকে আসছে, ধূপ ধূপ করে। রাকিব সঙ্গে সঙ্গে কয়েক কদম পিছিয়ে গেল। তারপর হঠাৎ করেই সব শব্দ বন্ধ হয়ে গেল। পুরো বাড়ি একবারে নিস্তব্ধতা, এমন নীরবতা যে নিজের হৃৎস্পন্দনের শব্দটাও শোনা যাচ্ছিল। ঠিক তখনই উত্তর ঘরের দরজা নিচ থেকেই কেন জানি না একটু একটু করে খুলে গেল। গড়গড় করে দরজাটা নড়ল। রাকিবের চোখ যেন আটকে গেল ঠিক সেখানে। ভিতর থেকে কোনো আলো আসছে না, শুধু অন্ধকার। সে মনে মনে বলল, আমি ওই ঘরে যাব না। কিন্তু তার পা যেন নিজের অজান্তেই সামনে এগোতে শুরু করতেছে, 1 পা 2 পা 3 পা। এরপর করিডোরের শেষ মাথায় সে এসে দাঁড়া। দরজার সামনে একটি পুরনো কাঠের ফলক ঝুলছিল, ধুলোর নিচে লেখা ছিল, যে ঢুকবে সে একা ফিরবে না। রাকিব টর্চের আলো দিয়ে লেখাটা পড়ল। তার বুক ধরপড় ধরপড় করতে লাগল। আর ঠিক তখনই তার পেছন থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো, রাকিব। সে যেন ভয়ে জমে গেল, কারণ কণ্ঠটা ছিল তার বন্ধুর মতো, যে বন্ধু তাকে এই বাড়িতে পাঠিয়েছিল, সেই বন্ধুই। রাকিব একটু পরে পিছনে তাকালো, দেখলো চারপাশে কেউ নেই। আবারও সেই কণ্ঠ, রাকিব দরজা খোল। এবার কণ্ঠটা একবারে তার কানের পাশে। রাকিব চমকে সামনে লাফ দিল। দরজাটা তখন পুরোপুরি বন্ধ। সে হাত বাড়িয়ে দরজার হাতল ধরল, আর ঠিক তখনই তার ফোনে বেজে উঠল কল। সেই কলটা ছিল তার মায়ের। রাকিব নিমেষেই অবাক হয়ে গেল, কারণ তার মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। তারপরও এখানে কল আসছে কিভাবে? সে কলটি ধরল। ওপাশে প্রথমে কোনো শব্দ নেই, তারপর খুব ধীরে ধীরে একজন বলল, তুই এখন কোথায়? রাকিব বলল, বাড়িতে। ওপাশ থেকে উত্তর এলো, কোন বাড়িতে? রাকিব বলল, মোল্লা বাড়িতে। এর পর কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর তার মায়ের কণ্ঠে আতঙ্ক, ওই বাড়িতে কে তোকে যেতে বলেছে? রাকিব কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। তারপর মোবাইলের স্ক্রিনে আবারও একটি লেখা ভেসে উঠল, তোর মা জানে না তুমি এখানে। রাকিবের শরীর যেন এটি দেখার পর কেঁপে উঠল। সে এবার দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু সে যে দরজাটা দিয়ে সে ঢুকেছিল সেটি আর সে কোনোভাবেও খুঁজে পাচ্ছে না। করিডোরটা যেন নিমিষেই বদলে গেছে। একই রকম 3টা দরজা, কোনোটাই বাইরে যাওয়ার দরজা না। সে একটার পর একটা দরজা খুলতে লাগলো। প্রথম ঘর খালি, দ্বিতীয় ঘর পুরনো আসবাবপত্র, তৃতীয় ঘরের মধ্যে একটা আয়না। রাকিব আয়নার সামনে দাঁড়াতেই যেন হঠাৎ থেমে গেল। আয়নায় সে নিজেকে দেখতে পারছে, কিন্তু তার পিছনে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটি সবুজ চোখ। রাকিব দ্রুত ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো, অবয়বটা আরো কাছে, এবার তার ঠিক পেছনে। রাকিব চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখলো আয়নায় শুধু সে নিজেই, কিন্তু আয়নার নিচে ধুলোর উপর লেখা, আমাকে চিনতে পারছো? রাকিব আর দাঁড়ালো না, সে দৌড়াতে শুরু করলো। দৌড়তে দৌড়তে একটা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর বাহিরে থেকে দরজায় টোকা পড়ল, 1 বার 2 বার 3 বার। তারপর একটি কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না। রাকিব যেন এরপর চুপ হয়ে গেল। কণ্ঠটা আবারও বলল, আমি তোমাকে কিছু করব না। রাকিব খুব সাহস করে জিজ্ঞেস করলো, কে? আর উপাস থেকে উত্তর এলো, যাকে এই বাড়ির মানুষগুলো 30 বছর আগে বন্দি করেছিল। রাকিবের গলা যেন নিমিষেই শুকে গেল, তুমি কি? আর সেই কণ্ঠটা বলল, আমি এই বাড়ির পাহারাদার ছিলাম।
এরপর কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ দরজার নিচ দিয়ে কালো ছায়া দেখা। রাকিব পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়ার পর সে যখনই একটু সুযোগ পেল তখনই সে একটা দরজা দেখতে পারল তার সামনে। সে বুঝতে পারছিল এই দরজাটাই বাইরে যাওয়ার দরজা। সে দ্রুত ওখান থেকে দৌড়ে ওই দরজা দিয়ে ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে খুব দ্রুত বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর সে এই সব যা দেখেছে, এই ঘটনাগুলো তার বন্ধু, তার ফ্যামিলির সাথে সব কিছু শেয়ার করে। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।